গুড ইভিনিং সবাইকে। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো আমরা পরিমাপ আর বল গতি নিয়ে এমসিকিউ ক্লাস করেছি। আজকে আমরা করব পদার্থের গঠন ও ধর্ম নিয়ে। তো পদার্থের গঠন ধর্মে বেশ কিছু জিনিস, যেমন সান্দ্রতা, পৃষ্ঠটান, এই জিনিসগুলো আছে। ওগুলো আমরা প্রশ্নে পাবো, যখন যখন পাবো তখন তখন ওই জায়গাগুলো দেখবো। তো শুরু করছি। দেখো, প্রথমে বলা হয়েছে কি যে অসংনম্য তরলের প্রবাহী বেগ মাপতে কি ইউজ হয়। তো ওই অসংনম্য মানে কি জিনিস? অসংনম্য হচ্ছে কি জিনিস? যে চাপ প্রয়োগ করলে কি পরিবর্তন হয় না? আয়তন পরিবর্তন হয় না, তাদেরকে বলবে আমরা অসংনম্য তরল। যাদের আয়তন চেঞ্জ হবে না, এক্ষেত্রে তারা কি হয়ে যাবে? ভেঞ্চুরিমিটার। নেক্সট হচ্ছে যে প্লবতা। আচ্ছা, বাকি জিনিসগুলো কি? অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার দিয়ে কি মাপা হয়? কি কি কাজে ইউজ হয় অ্যানিমোমিটার? বাতাসের গতির পরিমাপ। বায়ুর গতি পরিমাপে অ্যানিমোমিটার ইউজ হয়। আর অ্যামমিটার, যেটা অ্যামমিটার, সেটাকে এক্ষেত্রে অ্যামমিটার বলছে। তো এই অ্যামমিটার বা অ্যামমিটার কিসের জন্য ইউজ হবে? এটা হচ্ছে কি অ্যাম্পিয়ার বা তড়িৎ প্রবাহ মাত্রা। আর একটা দেখো আছে কি অ্যালটিমিটার। অ্যালটিমিটার কি কাজে ইউজ হয়? স্যার, সমুদ্র থেকে কোনো বিন্দু উচ্চতা পরিমাপ করে। উম গভীরতা নয়, কিন্তু একদম সমুদ্র পৃষ্ঠ থেকে কিছুর উচ্চতা নির্ণয়ের জন্য অ্যালটিমিটার ইউজ করা হয়, সমুদ্র থেকে উচ্চতা পরিমাপে। নেক্সট হচ্ছে যে প্লবতা কোন দিকে কাজ করে। তো প্লবতা কি জিনিস? হ্যাঁ, ধরো এরকম একটা, এরকম একটা পাত্রের মধ্যে ধরো তরল আছে। এই তরলে যদি বাহির থেকে কোনো চাপ প্রয়োগ করা হয়, তো এই তরলে কি করবে? উল্টো ভাবে একটা চাপ প্রয়োগ করবে। এই যে চাপটা প্রয়োগ করে সেটাকে বলা হয় কি প্লবতা। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে? বিপরীত একটা অভ্যন্তরীণ চাপ অ্যাকচুয়ালি প্লবতা লম্বভাবে উপরের দিকে কাজ করে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি ঊর্ধ্বমুখী। তো বলো, প্লবতা যদি কোন একটা রাশি ওই অনুযায়ী কি হয়ে যাবে প্লবতা? কোন রাশি ভেক্টর স্কেলারের মধ্যে? যেহেতু একটা নির্দিষ্ট দিকে যাবে, উপরের উপরের দিকে। নেক্সট কি বলছে দেখো, যে চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন? চাঁদে কোনো জীব নেই তাই না? বায়ুমণ্ডল, জীব নেই কেন? কারণ বায়ুমণ্ডল নেই বলে। অসমতল। তো অসমতলের সাথে বায়ুমণ্ডলের ঠিক সেরকম কোনো সম্পর্ক নেই। যদি এরকম অসমতল হতো তাহলে আমাদের পৃথিবী পৃষ্ঠে অনেক অসমতল পাহাড় পর্বত আছে, সেখানেও বায়ুমণ্ডল থাকতো না। তাদের এবার মাধ্যাকর্ষণ চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা অনেক কম। ঠিক, চাঁদের মাধ্যাকর্ষণ কম থাকার দরুন কি হয়ে যায়? এই যে বায়ুমণ্ডলের যে ধরো একটা স্তর, এই ধরো এরকম যে বায়ুমণ্ডলের স্তর যে থাকে, জাস্ট এইভাবে আমি দেখানোর চেষ্টা করছি। তো এই যে একটা নির্দিষ্ট
ডিস্টেন্সের মধ্যে কি থাকে, ও সীমাবদ্ধ থাকে। বায়ুমণ্ডল আমরা অলরেডি পড়েছি বিভিন্ন স্তর। তো এটা কি জন্য সীমাবদ্ধ থাকে? কারণ পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ আসে না, সেক্ষেত্রে এখানে কি হয়, একটা মাধ্যাকর্ষণ শক্তি থাকে, যার দরুন কি হয়, বায়ুমণ্ডলের পুরো যে অংশটা সেটাকে ধরে রাখতে পারে পৃথিবী। চাঁদের ক্ষেত্রে যেটা সম্ভব হয় না। সেই জন্য কি দেখা যায় যে চাঁদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের বায়ুমণ্ডল দেখা যায় না, কারণ তার হচ্ছে মাধ্যাকর্ষণ ক্ষমতা খুবই কম। কত কম? আচ্ছা, মাধ্যাকর্ষণের শেষে গেল, অভিকর্ষে যে আসবো আমরা পরে। অভিকর্ষে যে কত কম থাকে পৃথিবী থেকে চাঁদের মধ্যে? ঠিক আছে, আমরা যখন কোশ্চেনে আসবো সেটা জানবো। নেক্সট দেখো যে পারদ ছাড়া তরল ধাতু। আগের দিনই আমরা পড়লাম এটা কি, গ্যালিয়াম। নেক্সট হচ্ছে, হ্যাঁ, চাপ সঞ্চালনের নীতি কি নামে পরিচিত? তো চাপ সঞ্চালনের নীতি মানে, পাস্কালের সূত্র। পাস্কালের সূত্র। তো চাপ সঞ্চালনের নীতি মানে কি বলতে চাইছে? চাপ সঞ্চালনের নীতি মানে কি বলতে চাইছে, যে যদি চাপ প্রয়োগ করা হয়, বাহ্যিক চাপ কি হবে, বাহ্যিক চাপ পদার্থের সম্পূর্ণ অংশে সমানভাবে বণ্টিত হবে বা সঞ্চালিত হবে। এটাই হচ্ছে চাপ সঞ্চালনের নীতি, যেটাকে আর কি বলা হয়, পাস্কালের সূত্র। একে বলা হয় কি, পাস্কালের সূত্র বা পাস্কালের নীতি। পাস্কালের নীতি। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কোনটা, চাপ সঞ্চালনের নীতি হয়ে যাবে কি, পাস্কালের সূত্র। নেক্সট হচ্ছে কি, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন কি হয়? সর্বোচ্চ। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব হয় সর্বোচ্চ। আমরা বরফের গল্পে আসি না, জল কি হয়, জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। তাহলে দেখা যাচ্ছে যে জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। আবার কি, যে ঘনত্ব সমান কি হয়, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তো ঘনত্ব কখন সর্বোচ্চ হবে, যদি আয়তন সর্বনিম্ন হয়, তাই তো। এ যদি বাড়ে তো কি হবে, কমবে। তার মানে সর্বোচ্চ হলে সর্বনিম্ন হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয়। ব্যারোমিটারে পারদের উত্থান কি নির্দেশ করবে? ঝড় ও বৃষ্টি। আচ্ছা, ব্যারোমিটারে পারদের উত্থান হওয়া মানে কি, ব্যারোমিটারে ভালো আবহাওয়া। উত্থান মানে কি, বায়ুর চাপ কি হবে, বেশি, তাই তো। উত্থান মানে কি, বায়ুর চাপ বাড়বে, বলতে পারি এটা আমরা, যেহেতু ব্যারোমিটার দিয়ে কি হয়, বায়ুর চাপ মাপা হয়। এবার ব্যারোমিটারে যদি পারদের উত্থান হয়, তার মানে বায়ুর চাপ বাড়বে। এবারে দেখো যে ঝড় বৃষ্টি এগুলো সাধারণত কি কারণে হয়, ঝড় বৃষ্টি এগুলো সমস্ত কিছু হয় কি, নিম্নচাপের জন্য। কোথাও যদি নিম্নচাপ সৃষ্টি হয়,
তাহলে কি হয়, ওই তখন আশেপাশে থেকে বায়ু কি হবে, ওই নিম্নচাপে এসে ভরাট হয়ে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। এবার যদি বেশি নিম্নচাপ হয়ে যায় বা খুব অল্প সময় বেশি নিম্নচাপ হয়ে যায়, তখন বায়ু ওই যে উচ্চচাপ এখানে যদি নিম্নচাপ ধরো আর এই জায়গায় ধরো উচ্চচাপ আছে, এটা উচ্চচাপ, এখানে যদি থাকে নিম্নচাপ, তাহলে বায়ু কোনখান থেকে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে। এবার যদি খুব অল্প সময়ে এই নিম্নচাপ সৃষ্টি হয়, তাহলে এই যে উচ্চচাপ থেকে নিম্নচাপে যে বায়ুর গতি সেটা খুব বেশি হয় এবং সেখান থেকে সৃষ্টি হয় কি, ঝড়ে। তো যেহেতু বায়ুর নিম্নচাপে ঝড় বৃষ্টি হয় কিন্তু বায়ুর পারদের উত্থান বলছে বায়ুর চাপ বাড়বে, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, ভালো আবহাওয়া। নেক্সট কি বলছে আমাদের, দেখো যে কোনো পদার্থের ভর, আয়তন, ঘনত্ব যদি পি, কিউ এবং সি, এখানে যেহেতু সি হবে না এটা আর করো, পি কিউ আর, তাহলে সম্পর্ক কি হবে, এই যে উপরে আমরা লিখেছি যে ঘনত্ব মানে ভর বাই আয়তন, সমান কি আর ঘনত্ব মানে ভর বাই আয়তন, তো এখান থেকে আমরা কি পেয়ে যাব, ঘনত্ব মানে হচ্ছে আর, ভর মানে বলছে কত পি, আয়তন হচ্ছে কিউ, তো পি ইকুয়াল টু কিউ আর, পি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কি, কিউ আর, কিউ আর তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। বি। নেক্সট, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে জি এর মান কত হবে, নিরক্ষীয় অঞ্চলে জি এর মান কি থাকে, সর্বনিম্ন না, 7 সর্বনিম্ন 9 নিরক্ষীয় অঞ্চলে জি এর মান কি হয়, সর্বনিম্ন, তার মান থাকে কত, 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একইভাবে মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ থাকে, সর্বোচ্চ হয়, সেটার মান থাকে মোটামুটি কত, 9.82 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কোনটা হয়ে যাবে, 82 বা 83 বলতে পারো, 83, এই 2 3 এর মাঝামাঝি, তো কত হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে এটা 9.78। 7 ওই জি এর মান মোটামুটি 9.78 টু 9.83 এর মধ্যে আপ ডাউন করে। দেখো এবার স্থান ভেদে কোনটা পরিবর্তনশীল, তো বিভিন্ন স্থানে চলে গেলে, হ্যাঁ বিভিন্ন স্থানে চলে গেলে যেহেতু আমরা দেখি যে সেটা আমরা যদি নিরক্ষীয় অঞ্চলে থাকছি নাকি মেরু অঞ্চলে থাকছি নাকি মধ্য জায়গায় অর্থাৎ কর্কট ক্রান্তীয় রেখা, মকর ক্রান্তীয় রেখা, এই সমস্ত অঞ্চলে আমরা থাকছি, তার উপর ভিত্তি করে ওর জি এর মান, এবং জি এর মান ঠিক করে দেয় তার ওজন কত হবে, সেই জন্য হয়ে যাবে কি, বস্তুর ওজন। ভর কখনো চেঞ্জ হয় না, কোনো পদার্থের ভর এখানে যা থাকবে উঁচু জায়গাতে নিয়ে চলে গেলেও ভর কিন্তু একই থাকবে, বোঝা গেল। এবার নেক্সট চলে যাব আমরা নিচের কোনটা তরল ধাতু, অলরেডি আমরা পড়েছি এটা কি, পারদ, এবং পারদের সাথে আরেকটা তরল ধাতু হচ্ছে কি, গ্যালিয়াম। গ্যালিয়াম। আচ্ছা, ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ কমতে থাকলে, আমরা উপরে এটা পড়ে আসলাম, হঠাৎ কমে যাওয়া মানে কি, নিম্নচাপ, খুব খুব কম সময়, হ্যাঁ খুব কম সময়ে হঠাৎ করে খুব কম সময়ে হঠাৎ করে নিম্নচাপ সৃষ্টি হয়, তখন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে খুব স্পিডে বা প্রবল বেগে বায়ু কি হবে, গতিশীল হবে, তখন ঝড়ের সম্ভাবনা তৈরি হবে, তার মানে হয়ে যাবে কি, ঝড়ের সম্ভাবনা। আচ্ছা, বৃষ্টির সম্ভাবনা, এই জিনিসগুলো সমস্ত কিছু নির্ভর করে আর্দ্রতার উপর, তো এক্ষেত্রে উচ্চচাপ নিম্নচাপের ব্যাপারটা একটু কম আসবে, যদিও বৃষ্টিপাতের সময় কি হয়, নিম্নচাপ তৈরি হয়। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন পদার্থটি পৃষ্ঠটান সব থেকে বেশি হয়, জল। সব থেকে বেশি জল। পৃষ্ঠটান, সব থেকে বেশি পৃষ্ঠটান থাকে জল। আচ্ছা, পৃষ্ঠটান কি জিনিস, কাকে বলি আমরা পৃষ্ঠটান, ক্ষেত্রফল কমাতে চায় না। সবসময় কি থাকবে, ক্ষেত্রফল। হ্যাঁ ওর পৃষ্ঠতল কি করবে, ক্ষেত্রফলটা কমাতে চাইবে।
কোনো তরল বা গ্যাস, তাই তো, না শুধু তরল? স্যার শুধু তরল তরল। মানে তার পৃষ্ঠের ক্ষেত্রফল কমানোর প্রবণতা, একে আমরা বলবো পৃষ্ঠটান। আচ্ছা, তরলে আমরা কি কি জিনিস পাই? পৃষ্ঠটান তো দেখলাম, আর সাথে কি পাই? সান্দ্রতা পাই, তাই তো। তো স্যার মনে রাখবে যে তরলের সান্দ্রতা আর কিছুই না, তরলের সান্দ্রতা হচ্ছে, তরলের সান্দ্রতা আর এ মোটামুটি একই রকম জিনিস, কঠিন পদার্থের ঘর্ষণ। কঠিন পদার্থের ঘর্ষণ কিরকম? এখানে যেমন কঠিন পদার্থ কি হবে, যে কঠিন পদার্থ যেমন কোনো একটা তলের সংযোগ স্থলে থাকলে, সংযোগে থাকলে সেই তলের মধ্যে ও কি করবে? ঘর্ষণ বল, যেহেতু ঘর্ষণ বল সবসময় দুটি সংযোগকারী একটা তলের মধ্যে কাজ করে। কিন্তু তরলের সাধারণতা হচ্ছে কি পুরোপুরি অভ্যন্তরীণ, তরলের মধ্যে এই কাজটা করবে। নেক্সট হচ্ছে কি বায়ুর চাপ। বায়ুর চাপ প্রয়োগের কারণ কি? বায়ুর অণুগুলি কি হয়? সবসময় গতিশীল হতে থাকে এবং এই হ্যাঁ গতিশীল থাকে, এবং এই গতিশীল থাকার কারণে কি হয়ে যায়, যেখানে ও ধাক্কা খায় এই অণুগুলো কি করে? এইভাবে ধাক্কা দিতে থাকে, এবং সেই ধাক্কাটাই যখন আমরা কি ভাবি যে লম্ব ভাবে যেগুলো হয়, তখন আমরা তাকে বলি কি? বায়ুর চাপ। নেক্সট হচ্ছে আপেক্ষিক গুরুত্বের একক। কোনোটি না। আপেক্ষিক গুরুত্ব এ হচ্ছে কি একটি একক বিহীন রাশি। শঙ্খ, শঙ্খ মনিটর। একক বিহীন রাশি। আছে আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? আপেক্ষিক গুরুত্ব মানে মেনলি কি? ঘনত্বের অনুপাত। আপেক্ষিক গুরুত্ব আর কিছু না, ঘনত্বের অনুপাত। এটুকু মনে রাখলে হবে, কোনো একটা পদার্থের সাথে কোনো একটা পদার্থের ঘনত্বের তুলনা করা। এবার কোনো কিছুর অনুপাত মানে কি? তার নিশ্চয়ই এ থাকবে না, একক থাকবে কি? না। অনুপাত হয়ে গেলে তো কেটে যাবে। ঘনত্বের একক, উপরের ঘনত্বের একক, নিচে ঘনত্বের একক, পুরোটা কেটে গিয়ে সে কিন্তু একক বিহীন রাশিতে পরিণত হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কি বলছে যে এয়ার পকেট। এয়ার পকেট কি জিনিস আবার? এয়ার পকেট মানে এই যে কোথাও যে ওই যে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, কোথাও এসে কি হচ্ছে, এই যে এরকম হচ্ছে নিম্নচাপ, এখানে যদি উচ্চচাপ হয়ে বায়ু যে ধরো আসছে, এটা হচ্ছে কি উচ্চচাপ, আর এটা হচ্ছে নিম্নচাপ। এই যে বায়ু আসছে, তো বায়ু এখানে আসছে, তার মানে এই যে এর মধ্যে প্রবেশ করছে, এই জন্য এই কোশ্চেনটাকে, অর্থাৎ যেই জায়গায় নিম্নচাপ সৃষ্টি হবে তাকে আমরা বলবো কি? এয়ার পকেট। কি বলবো? এয়ার পকেট। এখানে দেখো এবার বলেছে এয়ার পকেট সৃষ্টি হবার কারণ কি, তাহলে কোনটা হতে পারে? তাপমাত্রা পার্থক্য। তাপমাত্রা, তাপমাত্রা পার্থক্যের জন্য, ঠিক, এটা হতে পারে, হ্যাঁ। এবং তাপমাত্রা পার্থক্যের জন্য পরবর্তীতে কি হবে? চাপেরও পার্থক্য ঘটবে। নেক্সট কি হচ্ছে, গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয় কোন নীতিতে? দেখো, গাড়িতে যে ব্রেক চাপা হয়, ব্রেকটা কি যেখানে থাকে ওখানে কি ব্রেক একদম থেকে গেল? সেটা কি হয়? এই যে গাড়ি চললে ড্রাইভার বসে এরকম জায়গায় ধরো ব্রেক চাপছে, কিন্তু পিছনের চাকাগুলো থেমে যাচ্ছে, থেমে যাচ্ছে, তার মানে কি এখানে ব্রেক প্রেস করছে কিন্তু এই চাকাগুলো থেমে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কি হয়ে যায়? সেক্ষেত্রে কি হয়, জাস্ট একটা এরকম পাতলা দেখে একটা তার বা শিকল টাইপের ধরো কিছু থাকলো, দিয়ে ওই ব্রেকটা ওখানে কাজ করছে। তো কি এই যে প্রেস করার ফলে কি হয়ে গেল,
যেখানে যেখানে ব্রেক করার দরকার অর্থাৎ চাকাগুলোকে কি থামানোর জন্য কি হয় সমানভাবে বন্টিত হয়ে যায় সেই চাপটা। তার মানে এটা তাহলে কি নীতির উপর কাজ করবে? চাপ কি হচ্ছে সমানভাবে ব্রেক কষার ফলে সৃষ্ট চাপ সমানভাবে সমস্ত চাকায় বন্টিত হয়। তাহলে এই জিনিসটা চাপ বন্টিত সমানভাবে হওয়াটাকে বা সঞ্চালিত হওয়াটাকে কোন নীতির মধ্যে বলবো আমরা? বলো, একটু আগেই তো পড়লাম। পাঁচকালের নীতি। পাস্কালের নীতি। কে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক প্রবর্তন করে? কে করে এটা সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক? নিউটন। স্যার আইজাক নিউটন। নিউটন কি? গ্যালিলিও। হুম হুম গ্যালিলিও কি বলেছিল? না কে স্যার নিউটন হবে। কে গ্যালিলিও বলেছিল কে কার চারিদিকে ঘুরছে সেই জিনিসটা। ও ঠিক বলেছিল, ওই জন্য তোকে জেলে ভরা হয়েছিল। ও প্রথম বলেছিল যে সূর্য স্থির আর তার চারপাশে পৃথিবী ঘুরছে। তখন মানুষ হচ্ছে অন্য অন্য কিছু জানতো। ওই যে ও ভাবলো দূরবীন আবিষ্কার করেছিল। হ্যাঁ ঠিক। নেক্সট কি বলছে যে কোনো বস্তুর ওজন চাঁদে 3 কেজি হলে পৃথিবীতে তার ওজন কত হবে? দেখো 18 কেজি। হুম, তো কি বলা হচ্ছে যে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ সমান হয় 6 গুণ চাঁদের অভিকর্ষজ ত্বরণ। তো দেখো ভর তো স্থির হবে, কোনো পদার্থের ভর তো পরিবর্তন হবে না, কিন্তু অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের জন্য তার ওজন পরিবর্তন হয়ে যাবে। তো অভিকর্ষজ ত্বরণ চাঁদে গিয়ে কি হয়ে যাচ্ছে, চাঁদের 6 গুণ, যেহেতু তার মানে চাঁদে কোনো জিনিস যা ওজন থাকবে পৃথিবীতে এসে তার 6 গুণ বেড়ে যাবে না? হ্যাঁ স্যার। তার মানে হয়ে যাবে কত, 18 কেজি। 3 গুণ 6 হয়ে যাবে কত, গুণ 6 হয়ে যাবে 18 কেজি। তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা কি হয়? হাইড্রোমিটার। আচ্ছা নেক্সট দেখো হাইড্রোমিটার। স্পাইরোমিটার দিয়ে কি মাপা হয়? স্পাইরোমিটার কি হয়, ওই ফুসফুসের বিভিন্ন রোগের জন্য রোগীর ক্ষেত্রে ব্যবহৃত হয় ফুসফুসে। নেক্সট হচ্ছে ব্যারোমিটার, তো আমরা জানি কি কাজে? বায়ুচাপ। বায়ু বায়ুচাপ। বায়ুর চাপ হচ্ছে ব্যারোমিটার। আর হচ্ছে স্ট্র্যাটোমিটার। দেখো উপরে আমরা পড়লাম যে সমুদ্র পৃষ্ঠ থেকে উপরের দিকে উচ্চতা নির্ণয়ের জন্য যে যন্ত্র ইউজ করা হয় তাকে বলা হয় কি, অ্যালটিমিটার, তাই তো? এবারে পৃথিবীর যে বায়ুমণ্ডলে যে উচ্চতা, এক স্তর থেকে এক স্তরের উচ্চতা, এই সমস্ত উচ্চতা নির্ণয়ের জন্য ইউজ করা হয় কি, স্ট্র্যাটোমিটার। বিভিন্ন স্তরের উচ্চতা নির্ণয়।
নেক্সট বলছে বায়ু কোন ধরনের পদার্থ? মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ। দেখো মৌলিক পদার্থ কাদের বলবো? যত মৌল আছে নরমালি, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এই জাস্ট এগুলোকে আমরা বলবো মৌলিক পদার্থ। এরকমই এবার হাইড্রোজেন, হিলিয়াম এই বিভিন্ন মৌল যুক্ত হয়ে যখন কোনো পদার্থ তৈরি করবে তখন আমরা তাকে বলবো যৌগিক পদার্থ। আর যদি কখনো দেখি সেই যৌগিক পদার্থের সাথে কিছু ভৌত পদার্থ যেমন ধুলো, বালি এই সমস্ত জিনিস মিশে যাচ্ছে, তখন আমরা তাকে বলবো মিশ্র পদার্থ। তো বায়ুর ক্ষেত্রে ঠিক যেমন বিভিন্ন ধরনের গ্যাস থাকে, তো শুধু যদি গ্যাস থাকতো তাহলে আমরা তাকে হয়তো যৌগিক পদার্থ বলতে পারতাম বা মিশ্রণ। অবভিয়াসলি বায়ু হচ্ছে কি দ্রবণ না, মিশ্রণ। তো আমরা তাকে যৌগিক পদার্থ বলতে পারতাম, কিন্তু কি হয় সেক্ষেত্রে আরো তার সাথে ধুলোবালি বিভিন্ন থাকে, এবং সেক্ষেত্রে মেন হলো বিভিন্ন অণুর মিশ্রণ থাকে, সেই জন্য আমরা একে বলবো কি মিশ্র পদার্থ। নেক্সট, নিচের কোনটি বস্তু স্বকীয় ধর্ম, অর্থাৎ কারোর উপর নির্ভর করবে না, পরিবর্তন হবে না? কোনটা? ভর। ভর। স্বকীয় মানে এক্ষেত্রে তাহলে কি হয়ে গেল? নিরপেক্ষ, অ্যাকচুয়ালি কারোর উপর নির্ভরশীল হবে না। কোথায় বস্তুর ওজন শূন্য হয়? পৃথিবীর কেন্দ্রে। পৃথিবীর কেন্দ্রে। আচ্ছা বলো তো, জি সমান আমরা কি সূত্র জানি? জি সমান 9.8 মিটার পার সেকেন্ড। 9.8 জানি। জি এর রাশিমালা কি? জি এম বাই আর স্কোয়ার। জি এর রাশিমালা কি? জি এম বাই আর স্কোয়ার না? জি মানে হচ্ছে কি জি এম বাই আর স্কোয়ার। এই যে ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে ভর, আরটা হচ্ছে দূরত্ব বা এবারে দেখো একদম কেন্দ্রে আর এর ভ্যালু কি হচ্ছে? বস্তুর ওজন শূন্য হয়, তো জি এর মান সব থেকে কম থাকে কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। জি এর মান সব থেকে কম থাকে কোথায়? আচ্ছা এই আরটা, এই স্মল আর না, এটা হয়ে যাবে কি ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর মানে পৃথিবীর ব্যাসার্ধ। এবার ধরো এই হচ্ছে পৃথিবী, পৃথিবীর কেন্দ্রে এই জায়গায় আর এর ভ্যালু সব থেকে বেশি না? এবার যত তোমরা দেখো আস্তে আস্তে যদি এই এই জায়গাগুলোতে আমরা যাই, দেখো আস্তে আস্তে করে এই যে এই ব্যাসার্ধ বা দূরত্বটা কমতে থাকছে, তো একদম মেরুতে গিয়ে সেটা খুব কমে যাচ্ছে, জিরো হবে না, একদম জিরোর কাছাকাছি। সেই জন্য দেখো আর এর মান যত কমবে জি এর মান তত বাড়বে। তাহলে এই মেরু অঞ্চলে দেখো আর এর মান অনেকটা কমে যাচ্ছে না, প্রায় জিরোর কাছাকাছি। সেই জন্য জি এর মান মেরু অঞ্চলে সর্বোচ্চ হয়। আর নিরক্ষীয় অঞ্চল বা কেন্দ্রের কাছাকাছি দেখো কি হয়, এই যে আর এর ভ্যালু বা এই যে দূরত্বটা সর্বোচ্চ হয়, পৃথিবীর ব্যাসার্ধ বা ব্যাসটা কি হয়? সর্বোচ্চ হয়। তার মানে আর এর ভ্যালু সব থেকে বেশি হয়, আর আর এর ভ্যালু সব থেকে বেশি হয়ে গেলে জি এর ভ্যালু কি হয়ে যাবে? কমবে না, ব্যস্তানুপাতিক তো। সেই জন্য কি হয়? পৃথিবীর কেন্দ্রে জি এর মান সর্বনিম্ন হয়, সর্বনিম্ন। কিন্তু যেহেতু আবার পৃথিবীর কেন্দ্রের কথা বলা হয়েছে, কি হয়? শূন্য হয়, জি এর ভ্যালু অ্যাকচুয়ালি কত হয়? শূন্য হয়। এবার শূন্য হওয়ার দরুন ওজনও তাহলে কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তার মানে অ্যান্সার হয়ে যাবে কি পৃথিবীর কেন্দ্রে। দেখো এবার কি বোঝা গেল যে জি এর মান কেন নিরক্ষীয় অঞ্চলে বেশি এই কম থাকে, মেরু অঞ্চলে কেন বেশি থাকে? যে কার কার মাইকটা মনে হচ্ছে অফ করবে। হ্যাঁ, যখন রিপ্লাই করবে তখন অ্যান্সারটা দিবে, অ্যান্সার দেওয়ার সময় মাইক অন করবে। এক্ষেত্রে আমি কি বললাম যে এই জিনিসটাকে বোঝা গেল, এরপরে কি আর ভুল হবে না আশা করি, যে নিরক্ষীয় অঞ্চলে কেন অভিকর্ষীয় ত্বরণ কম থাকে এবং মেরু অঞ্চলে কেন বেশি থাকে। এই যে এই রাশিমালাটা দেখতে হবে আমাদের। বোঝা গেল? নেক্সট দেখো যে এফ ইকুয়াল টু কি বলা হয়েছে? জি এম এন এম ওয়ান এম টু বাই আর স্কোয়ারে জি কি জিনিস? যেটা কি সর্বজনীন অভিকর্ষজ ধ্রুবক। এবারে বলছে যে কোনো ব্যক্তি কখন ওজন শূন্য বলে নিজেকে অনুভব করবে?
দেখো লিফটে ওঠার সময় কি হয়ে যাবে, লিফটে ওঠার সময় কিন্তু ও নিজের ওজন শূন্য মনে করে না। ভারী। তাহলে শূন্য হয়ে গেলে আমরা কি, লিফটে যখনই উঠতাম, লিফট উঠতো, লিফটে আমরা থাকলে আমরা ভেসে উপরে উঠে যেতাম, সেটা কিন্তু হয় না। চাঁদে নামার সময়, হ্যাঁ চাঁদে নামার সময় আমাদের ওজন হালকা হয়ে যেতে পারে, জি এর ভ্যালু কম হওয়ার জন্য আমাদের ওজন যা হবে তার 6 ভাগ হয়ে যাবে, কমে যাবে, কিন্তু আমরা কিন্তু ওজন শূন্য হয়ে যাবে না। জলের তলায় গেলেও সেটা শূন্য হয়ে যায় না, চাপ বেশি হওয়ার কারণে আমরা আরো বেশি ওজন অনুভব করব সেক্ষেত্রে। কিন্তু মহাকাশ যানে কি হয়ে যায়, মহাকাশ যানে কিন্তু ওজন শূন্য হয়ে যায়, যেহেতু সেক্ষেত্রে অভিকর্ষীয় ত্বরণ থাকে না, সেই জন্য মহাকাশ যানে কিন্তু ওজন শূন্য থাকে। এই কারণে যারা মহাকাশচারীরা কি হয়, এ, দেখবে ভেসে ভেসে বেড়ায়। এই তো রিসেন্টলি কিছুদিন আগে সুনিতা উইলিয়ামস ভেসে ভেসে, ওর চুলগুলো কেমন হয়ে থাকতো সবসময়। তো মহাকাশ যানে কি হয়ে যায়, অভিকর্ষীয় ত্বরণ না থাকার জন্য সেক্ষেত্রে কিন্তু ওজন শূন্য হয়। নেক্সট কি বলছে, যে কোন ক্ষেত্রে আর্কিমিডিসের নীতিটি প্রযোজ্য হয়। তো আর্কিমিডিসের নীতি দুটো ক্ষেত্রে প্রযোজ্য হয়, কখন কখন, একটা তরলের ক্ষেত্রে ও গ্যাসের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কোনটা, উভয় ক্ষেত্রে, তরল ও গ্যাসের ক্ষেত্রে কিন্তু আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয়। তো আর্কিমিডিসের নীতিটা কি জিনিস, দেখো আর্কিমিডিস কি ছিল, আর্কিমিডিসকে ও যেখানে থাকতো সেখানকার রাজা ওকে প্রথমে একদিন ডেকে পাঠিয়ে ওকে হচ্ছে সোনার মুকুট দেয়। গল্পটা একটু বলি আগে। সোনার মুকুট দেয় এবং তাকে বলে যে এই সোনার মুকুটে কতটা আসল সোনা আছে তুমি বের করতে হবে, বা নকল সোনা আছে কিনা এটা বের করতে হবে। তো ওই কি করে, পরের দিন এসে স্নান করতে গিয়ে যখন চৌবাচ্চায় ধরো করে, তখন দেখে যে জল উপচে পড়লো। যখনই কি করলো, এরকম ধরো একটা চৌবাচ্চায় ও যখনই আসলো, এখান থেকে কিছুটা জল কি হয়ে গেল, উপচে পড়লো। এবং দেখে যে যেই জল যে উপচে পড়লো তার ওজন, উপচে পড়া জলের ওজন এবং ওর নিজের যে ওজনটা, সেই দুটো কি হচ্ছে, সমান হচ্ছে। ব্যক্তি বা কোনো বস্তু, ব্যক্তি বা বস্তু যখন পড়ছে ঠিক সম ওজনের, ওজন কি হয়, এদের সমান। তো ওর যা ওজন থাকছে ঠিক একই ওজনের জল কিন্তু উপচে পড়ছে। তো এখান থেকে ও ঠিক করে যে ওর মধ্যে আসল সোনা কতটা আছে না আছে ও খুঁজে বের করবে। কি করে বের করবে, ওর মধ্যে যে মুকুটটা ছিল সম ওজনের ও আসল সোনা নেই, নিয়ে এইভাবে কি করে, জলের মধ্যে ফেলে। এবারে দেখছে যে জল যে উপচে পড়লো সেক্ষেত্রে কতটা হলো। তো সেক্ষেত্রে জল, এই যে আসল সোনা যখন দেওয়া হলো, জলের ওজন যা ছিল, সোনার মুকুটটা যখন ফেলে দেখে জলের ওজনটা কম। তো সেখান থেকে কি বুঝতে পারে যে আসল সোনার যে ভর এবং মুকুটে থাকা যে সোনার ভর সেটা কিন্তু কম। তো কম মানে কি, তার মধ্যে তাহলে সোনার পরিমাণটা কম আছে, অথচ দুজনেরই কিন্তু ওজন একই। তো সেখান থেকে ও বুঝতে পারে যে সেখানে নকল সোনা আছে ওই মুকুটটায়। তো ওই নিয়ে ও নীতিটা কি তৈরি করে, ওই নীতিটা তাহলে আমরা একটু লিখে নিই। গল্পটা কি বোঝা গেল, স্পিডে বললাম। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে কি বলা হচ্ছে এক্ষেত্রে, যে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর নিমজ্জিত কোনো বস্তুর
ঊর্ধ্বগামী প্লবমান বল, প্লবমান বল মানে যে উপর থেকে যে বল, বল মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি ওজন। তো এই যে বল বা ওজনটা, প্লবমান বল কি হবে, ওই তরলকে তার স্থানান্তরিত করা ওজনের সমান হবে। স্থানান্তরিত ওজনের সমান হবে। এই হচ্ছে কি আর্কিমিডিসের নীতি। তাহলে আর্কিমিডিসের নীতি কার কার ক্ষেত্রে, তরল আর গ্যাস এই দুটোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। কঠিনের মধ্যে তো আমরা ওইভাবে কোনো কিছু ফেলতে পারবো কি, ওই যে উপচে পড়ে যাবে কঠিন বস্তুর মধ্যে, সেটা তো হয় না, হয় কি না স্যার। হয় না, সেই জন্য কঠিন বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি কিন্তু প্রযোজ্য হয় না। নেক্সট বলছে কি যে যে যন্ত্রের সাহায্যে তরলে ভাসমান বিভিন্ন ঘনত্বের বস্তুকে বা বস্তু কণাকে আলাদা করা যায় তাকে কি বলা হয়, সেই যন্ত্রটা হচ্ছে কি সেন্ট্রিফিউজ। তো সেন্ট্রিফিউজ দেখো এর মধ্যে সেন্ট্রি মানে সেন্ট্রাল, অর্থাৎ কি বল কাজ করবে এক্ষেত্রে, কিন্তু অপকেন্দ্র যে বলটা, সেই বলগুলো ও কাজ করবে, দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কি করে, ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন তরলকে ও কি করতে পারে, আলাদা করতে পারে। এবার নেক্সট হচ্ছে কি টরিসেলি বা টেরিসেলি, যাই বলো, টরিসেলি শূন্য স্থান। টেরিসেলি শূন্য স্থান মানে কি, যে কাঁচের নল, এরকম ধরো একটা কাঁচের নল কি করবে, ও পারদ, এরকম ধরো এখানে কি আছে, এখানে ধরো পারদ আছে, আর এটা হচ্ছে কি একটা কাঁচের নল। এরকম একটা কাঁচের নলকে যদি এই পারদে ডুবিয়ে দেওয়া হয়, তো এরকম স্থানে কি দেখা যায়, বাষ্প দেখা যায়, এই বাষ্প দেখা যায়। এই যে বাষ্প যেটুকু জায়গায় দেখা যায়, এটাকে বলা হয় টরিসেলির বা টেরিসেলির শূন্যস্থান। টরিসেলির শূন্যস্থান। তো এই যে বাষ্পটা, তাহলে কার বাষ্প থাকবে, এটা এর বাষ্প, অর্থাৎ পারদের বাষ্প। এটা কি থাকে, পারদের বাষ্প। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি পারদ বাষ্প। নেক্সট, একটা বস্তুর ভর বলছে 50 গ্রাম, অর্থাৎ এম আমাদের বলে দেওয়া হলো কত, 50 গ্রাম। ঘনত্ব মানে কি, ডেনসিটি ডি, 10 গ্রাম/সেমি কিউব, ঘন সেমি। তাহলে বস্তুটির আয়তন কত, ভি কত হয়। তো বলো ঘনত্ব সমান কি লিখতে পারি আমরা, ঘনত্ব সমান ভর বাই আয়তন না। ভর বাই আয়তন। তো এখান থেকে আমরা ভি, স্মল ভি না হলো ক্যাপিটাল, আয়তনকে ক্যাপিটাল ভি লেখা হয়। তো আমরা ভি সমান আমরা কি পেয়ে যাচ্ছি, তাহলে এম বাই ডি। মানগুলো এখন বসিয়ে নেবো। এম মানে হচ্ছে কত, 50, ডি মানে হচ্ছে 10, তার মানে হয়ে গেল কত, 5 সেমি কিউব। 5 ঘন সেমি। 5 ঘন সেমি। এসআই পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক কি হবে। এমনি নরমালি এসআই পদ্ধতিতে ওজনের একক কি, বলো এসআই, এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে ওজন, ওজন মানে কি, ওজন মানে হচ্ছে ভর। আমি আগেও বলে এসেছি কি ওজন মানে কি, সরি, ওজন মানে হচ্ছে বল। তাহলে বলের এসআই একক যা ওজনের এসআই একক তাই হবে। তাহলে কি হয়ে যাবে বলো, এসআই পদ্ধতিতে ওজনের একক নিউটন। নিউটন। সিজিএস পদ্ধতিতে ডাইন, কিন্তু এখানে সেই একক বলেনি, এখানে বলা হয়েছে অভিকর্ষীয় একক। অর্থাৎ আমরা অভিকর্ষ, অর্থাৎ জিটাকে যদি ইগনোর করি, তাহলে শুধু পড়ে থাকবে কে, ওজন মানে কি এমজি। তো জি বাদ অভিকর্ষীয় একক, তার মানে অভিকর্ষীয় একক, ওই জি কথাটা তো ওই এককের মধ্যে এনে নিল,
তাহলে শুধু পড়ে থাকলো কি এম, আর এম এর এসআই এককে, এম এর একক কি হবে? শুধু এই যে এম এর এসআই পদ্ধতিতে এই এমটা অর্থাৎ এম কি ভর, এর এসআই একক কি? স্যার কিলোগ্রাম। কিলোগ্রাম। সেই জন্য অ্যান্সার হয়ে যাবে কি কিলোগ্রাম ভার, যেহেতু ওজন বলা হচ্ছে তাই ভার, কিলোগ্রাম ভার। অর্থাৎ আমরা যে বাজারে যা কিনি ওগুলো সব কি 1 কেজি আলু মানে 1 কিলোগ্রাম ভার আলু, বা 1 কিলোগ্রাম ওজনের আলু, ওজন আলু, এইভাবে এই যে ভার, ওজনের মধ্যে ভার কথাটা থাকলো, এই জন্য এসআই পদ্ধতিতে ওজনের অভিকর্ষ একক হয়ে যাবে কিলোগ্রাম ভার, এবং সিজিএস পদ্ধতিতে হয়ে যাবে কি গ্রাম ভার। নেক্সট, চাঁদে একটা বস্তুর ভার 18 নিউটন, তাহলে পৃথিবী পৃষ্ঠে বস্তুটির ভার কত হবে? ইন্টু 6, যেহেতু চাঁদ থেকে পৃথিবীতে গেলে কি হয়ে যাবে, ওজন বাড়বে, তাহলে ইন্টু 6 হয়ে যাবে। আর যদি পৃথিবী থেকে চাঁদে যায় তাহলে ভাগ 6 হবে, তাহলে অ্যান্সার কত হয়ে যায় বলো? 108 নিউটন। 106, 18, 108, 108 নিউটন। কোনো বস্তুর ওজন পৃথিবীতে 12 নিউটন হলে কৃত্রিম উপগ্রহে তার ওজন কত হবে? কৃত্রিম উপগ্রহ মানে কি হয়ে যাবে, ও কিন্তু মহাকর্ষের গল্প চলে আসলো, এখানে কিন্তু অভিকর্ষজ ত্বরণ হয়ে যায় 0। তাহলে এবারে বলো ওজন কত হবে, তাহলে ওখানে 0। তাহলে ওজনও হয়ে যাবে 0, অভিকর্ষজ ত্বরণ 0 হয়ে গেলে ওজনও হয়ে যাবে কি 0। কুয়োর নিচে নামতে গেলে ওজনের কি পরিবর্তন ঘটে? তো কুয়োর নিচে যদি আমরা নামি, তো ধরো এরকম যদি একটা আমরা পৃথিবী ভাবি কেন্দ্র, তো এরকম যদি নিচের দিকে, কুয়ো মানে কি আমরা এরকম করে নিচের দিকে নামবো, তার মানে পৃথিবীর কেন্দ্রের দিকে যাব, তো জি এর মান কি হবে, কমবে না বাড়বে বলো? কমবে। জি এর মান কমবে, তো জি এর মান কমবে, তার মানে তাহলে ওজন কি হবে বলো? সামান্য বৃদ্ধি হবে, জি কমবে মানে কি ওজন কি হবে, হ্রাস পাবে, তাহলে ওজন কি হয়ে যাবে, সামান্য হ্রাস পাবে। ওই জন্য বেশি বেশি নিচে কেউ যদি নামে, তাহলে তারা যেমন বায়ুমণ্ডল, বায়ুর অভাবে, একটা তো বায়ুর অভাব থাকেই, তার উপর গরম বাড়তে থাকে এবং তার সাথে সাথে কিন্তু ওর ওজনও কমতে থাকে, তো 3 দিক থেকে কিন্তু অসুবিধে বেশি গভীরে ঢুকতে গেলে মাটির নিচে। নেক্সট হচ্ছে বায়ু কি, আমরা উপরে পড়ে আসলাম, বায়ু কি হবে? মিশ্রণ। বায়ু হয়ে যাবে হচ্ছে একটা মিশ্রণ। চাঁদে সাধারণ উষ্ণতায় রাখা জল ভর্তি ফ্লাস্কে ছিপে খুললে জল ফুটতে থাকে কেন? আচ্ছা, চাঁদে কি বায়ু আছে? না না। বায়ু নেই, তার মানে বায়ুচাপ শূন্য। বায়ুচাপ শূন্য থাকার কারণে কি হয়, চাঁদে কিন্তু জলের স্ফুটনাঙ্ক, আমরা জানি জল ফুটে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমাদের এখানে পৃথিবীতে, কিন্তু যদি চাঁদে চলে যায় সেটা অনেক কমে যায়। নর্মাল টেম্পারেচারে জল কি করবে, ছিপি খুলে দিলে চাপ কম, চাপ কম থাকার দরুন কি হয়ে যায়, উষ্ণতা ওর স্ফুটনাঙ্ক অনেক কমে যায়, চাঁদে গিয়ে স্ফুটনাঙ্ক কি হয়, কম থাকে। এক্ষেত্রে হচ্ছে স্ফুটনাঙ্ক কমে যায়, এতটাই কমে যায় মোটামুটি সাধারণ তাপমাত্রার কাছাকাছি চলে আসে, সেই জন্য কিন্তু জল ফুটতে থাকে, কমে যায়, কেন কমে, বায়ুমণ্ডল থাকে না তাই, বা বায়ু নেই তাই। আর বায়ু নেই মানে তাহলে বায়ু নেই তো বায়ু চাপ থাকবে কি করে, সেই জন্য অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাবে, বায়ু চাপ নেই বা বায়ু চাপ শূন্য। এটা বোঝা গেল? নেক্সট বলছে প্রেসার কুকারে জল সাধারণত কত ডিগ্রি উষ্ণতায় ফোটে? তো প্রেসার কুকারে আমাদের নর্মাল স্ফুটনাঙ্ক থাকে কত, 100 ডিগ্রি, কিন্তু প্রেসার কুকারে
স্ফুটনাঙ্ক হয়ে যায় হচ্ছে 120°C, এবং বায়ুর চাপটাও দ্বিগুণ বেড়ে যায়। ওর ভিতরে যে চাপটা থাকে ওটা কি হয়, দ্বিগুণ হয়। যেহেতু স্ফুটনাঙ্ক 120°C হয়, তাই প্রেসার কুকারে কোনো জিনিস যদি সেদ্ধ করতে আমরা বসে নিই, তাহলে কি হয়ে যাবে, ও বেশি টেম্পারেচার পাবে, ও বেশি সেদ্ধ হবে, তার উপর আবার বায়ুর চাপও বেশি, সেই জন্য খুব সহজেই কি হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তাই প্রেসার কুকারে জল সাধারণত কত ডিগ্রি উষ্ণতায় ফুটবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি 120°। 120°C, নর্মাল থাকে 100°C, কিন্তু প্রেসার কুকারে সেটা হয়ে যায় 120°C। প্রেসার কুকারে মধ্যস্থ বাষ্প চাপ বায়ুর চাপের কত গুণ হয়, এই অলরেডি কত, 4 গুণ। 2 গুণ হয়। এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। সম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে? সম্পৃক্ত বাষ্প কাকে বলে? যে বাষ্পে জলীয় বাষ্পের পরিমাণ কম। হুম জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে তো সম্পৃক্ত বাষ্প বলে। স্যার চলে না বলেছে। মেনে চলে নাকি কোন ক্ষেত্রে? তো সম্পৃক্ত বাষ্পে চাপ মোটামুটি স্থির থাকে, মানে চাপটা হয়ে যায় সর্বোচ্চ, সম্পৃক্ত বাষ্পের চাপ হয়ে যায় কি সর্বোচ্চ। তো চাপ সর্বোচ্চ হওয়ার দরুন চাপটা হয়ে যায় প্রায় স্থির। এবার দেখো, চাপ স্থির হয়ে গেলে কোন সূত্র মেনে চলবে? চাপ স্থির থাকার দরুন কি হয়ে যায়, সমস্ত কিছু কিন্তু হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তো আমরা কিন্তু বয়েলের সূত্র, চার্লসের সূত্র তখন কেউই করবে না। তো আমাদের মনে হতে পারে স্যার চাপ স্থির মানে তাহলে চার্লসের সূত্র অ্যাপ্লাই হতে পারে, কিন্তু বাকি যেগুলো হচ্ছে আয়তন, ভর, এগুলো সবকিছুই অনিয়মে পরিবর্তন হতে থাকে তখন, বা চাপ ও আয়তন এগুলো অনেক সময় কি দেখা যায় যে পরিবর্তন হয় না। তো এগুলো যদি পরিবর্তন না হয়, তাহলে তো আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো না, যে একটা কোনো কিছু আছে আমরা চাপ দিচ্ছি অথচ দেখছি আয়তনের চেঞ্জ হচ্ছে না। কিন্তু বয়েল বা চার্লস এগুলো সূত্র তো অন্য গল্প বলে, সেই জন্য কিন্তু কোনো সূত্র কিন্তু মেনে চলে না। বল পেন কোন নীতির উপর দাঁড়িয়ে আছে? তো বল পেন কিভাবে কাজ করে? কৌশিকতা ও পৃষ্ঠটান। কৈশিকতা ও পৃষ্ঠটান। কৈশিকতা মানে কি, যে কোনো নল, এরকম যদি কোনো একটা নলের মধ্যে দিয়ে কোনো তরলকে উপরে বা নিচের দিকে পাঠানোটা যে ধর্ম, ওটাকে বলা হয় কি কৈশিকতা। আর তার সাথে থাকে হচ্ছে পৃষ্ঠটান। এই যে কলমের যে কালিটা বেরোয় নিচ দিয়ে, বেরোনোর সময় তো হতেই পারতো যে একটু ফেলছে এরকম গোল হয়ে যাচ্ছে, চারকোনা হচ্ছে, এরকমটা হয় না। সুন্দর একটা পয়েন্ট নিলে, এই যে পয়েন্ট নিলাম, এই বিন্দু হচ্ছে, তার মানে কি ও সর্বনিম্ন ক্ষেত্রফল রাখতে চাই। আর সর্বনিম্ন ক্ষেত্রফল রাখাটাকে কি বলে, পৃষ্ঠটান বলে। তাই সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, কি পৃষ্ঠটান আর কৈশিকতা, এই দুটো জিনিস এক্ষেত্রে কাজ করছে। ভূ সমলয় উপগ্রহ পৃথিবী থেকে কত উচ্চতায় থাকে? ভূ সমলয় উপগ্রহ মানে কি জিনিস? এই ধরো হচ্ছে, কি সূর্য, এর এরকম ধরো কক্ষপথ আছে, যেখানে মিডিলে অবশ্যই বুধ শুক্র আসবে। তো এখানে ধরো পৃথিবী আছে, তো পৃথিবী ঠিক যেভাবে ভাবে ঘুরবে, ঠিক ওই কক্ষপথের সাথে সেট করে দিয়ে একটা কি করা হবে, উপগ্রহ রাখা হবে, যাতে করে এই যে পৃথিবী এখান থেকে এখানে সরলো, এখানে চলে আসলো সরে, ধরো এও কিন্তু সরে এখানে চলে আসবে। ও কি করবে, সব সময় সেই উপগ্রহটা পৃথিবীর যে মুভমেন্ট এবং পৃথিবীর বিভিন্ন কাজকর্ম যে হচ্ছে ভিতরে সমস্ত কিছু ও কিন্তু নজরদারি করতে পারবে এই উপগ্রহটা। তো এই ধরনের উপগ্রহ যে কি করা হয়, পৃথিবীর কক্ষপথের সাথে সামঞ্জস্য রেখে এবং পৃথিবীর যে পরিক্রমণ গতি হয় ঠিক সেইভাবে সামঞ্জস্য রেখে বসানো হয়। এই যে ধরনের উপগ্রহগুলোকে, তাদেরকে আমরা বলবো ভূ সমলয় উপগ্রহ, ভূ সমলয় বা সমালয় উপগ্রহ বা জিও স্টেশনারি উপগ্রহ।
বোঝা গেল এই ভূসমলয় উপগ্রহটা। তো এখানে পৃথিবী থেকে যে এই যে মিডিলে যে উচ্চতা থাকে, অর্থাৎ এই যে কক্ষপথে বসাবে, ওকে তার পৃথিবীর কক্ষপথে বসিয়ে দিতে পারবে না, তাহলে তো সমস্যা দেখা যাবে। তো সেই জন্য এই যে মিডিলে যে উচ্চতা থাকে ওটা হচ্ছে কত থাকে, 36,000 কিলোমিটার। কত থাকে, 36,000 কিলোমিটার। তো বলো তো এই ক্ষেত্রে এর সাথে সাথে যদি যাই, তাহলে পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি হতে হবে, নাকি এই যে উপগ্রহ তার পরিক্রমণ বেগটা বেশি হতে হবে? বেগ কি হতে পারে? তো এ দেখো বেশি পথ ঘুরছে না পৃথিবী থেকে, এই যে ভূসমলয় উপগ্রহ বেশি পথ ঘুরবে তো, কারণ এর দেখো যদি আমরা বৃত্ত পথ ধরে নিই, তাহলে ব্যাসার্ধ বেশি, তো ব্যাসার্ধ বেশি হওয়া ধরুন তার পরিধি বেশি হবে, তাহলে ওকে বেশি পথ ঘুরতে হচ্ছে না ভূসমলয় উপগ্রহটাকে? হ্যাঁ স্যার। তো বেশি পথ, অথচ কি একই সময় না হলে তো ওকে সঙ্গে সঙ্গে এখানে গেল, তাহলে এ দেখা যাচ্ছে এখানে থাকছে বা বেশি এগিয়ে গেছে, এরকম তো হলে হবে না। তো একই সময়ে যদি ওকে একই পথ অতিক্রম করতে হয়, তার মানে নিশ্চয়ই এই উপগ্রহের কিন্তু পৃথিবী থেকে বেগটা বেশি থাকতে হবে। এবং সময় কি বললাম, দুজনের ক্ষেত্রে একই সময়। তাহলে বলা হয়েছে নিচের কোশ্চেনটা দেখো, যে একটা ভূসমলয় উপগ্রহের ঘূর্ণনকাল কত হয়, তাহলে কত হবে ঘূর্ণনকাল? পুরো পৃথিবীর মতো হতে হবে একই সময়, তার মানে এটা কত হতে হবে, নিশ্চয়ই কি একদিনই হতে হবে। নেক্সট হচ্ছে কি, 2 কিগ্রা ভরের একটা বস্তুকে 1 মিটার উপরে তুলতে কৃতকার্যের পরিমাণ কত? তো এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণটা কি হয়ে যাবে, তার মধ্যে থাকা স্থিতি শক্তি একই না? এক্ষেত্রে সেটা কি mgh, স্থিতি শক্তি। তো বলো এম কত, এম হচ্ছে কত, 2 কিগ্রা, দুই। জি বলে দেওয়া হয়েছে কত, 10, এবং সমস্ত কিছু এসআই ইউনিটে আছে, তাই সেটা নিয়ে আমাদের সমস্যা নেই। আর এটা হলো 1 মিটার, আর যেহেতু এসআই পদ্ধতি তার মানে হয়ে যাবে জুল। তাহলে আমরা পেয়ে গেলাম 2 × 10⁻20 জুল অ্যান্সার। অপশন হয়ে যাবে কোনটা, অপশন ডি। নেক্সট কি বলছে, যদি পৃথিবীকে একটা গোলক বলে ধরা হয় এবং যদি এটি সংকুচিত হয়ে কোনোভাবে বর্তমান আকারের অর্ধেক হয়ে যায়, মানে এইরকম হচ্ছে পৃথিবী, এইভাবে অর্ধেক হয়ে গেল, যদিও এটা বৃত্তকে অর্ধেক করা হচ্ছে, গোলক অর্ধেক হয়ে যাবে, তাহলে মোটামুটি এরকম এরকম ধরো একটা, এরকমটা ধরো দেখতে হবে। তাহলে তার দিনের দৈর্ঘ্য কিরূপ হবে? তাহলে নিশ্চয়ই দেখো আগে কত ছিল, 24 ঘন্টা, 24 ঘন্টায় ও নিজের কক্ষপথ পরিক্রমণ করতো, এইভাবে ঘুরে ফেলতো, কত, 24 ঘন্টায়। এমনি আমি এটা জাস্ট আমি তোমাদের একটু নর্মালি ছবির মারফত বোঝাতে চাইছি, যদিও এখানে অনেক কিছু অ্যাড হয়ে যায়, জড়তা, ভ্রামক, এই ওই জিনিসগুলো তো তোমাদের এখন দরকার নেই ওগুলো এখানে, তাই আমি ওগুলো দেখাবো না। তো এই যে দেখো 24 ঘন্টা, এই 24 ঘন্টায় কি হয়ে যাবে, এর কতক্ষণ লাগবে, কিন্তু 24 ঘন্টায় দেখো এইদিকে ছিল একবার, 2, 3, 4, এই 24 ঘন্টায় মোটামুটি এই ঘুরতে গেলে কিন্তু 4 বার ঘুরবে। এটা সম্ভব হবে যদি তোমরা একটা ওই মানে প্র্যাকটিক্যালের মতো চোখের সামনে একটু ভাবতে পারো। তো দেখবে এই যে 24 ঘন্টার মধ্যে কিন্তু এইভাবে একবার এইদিকে আসবে, আবার একদিকে যাবে, এদিকে আসবে, এই করে ও কিন্তু 4 বার ঘুরে ফেলবে। 24 ঘন্টায় কি 4 বার ঘুরে নেবে নিজের অক্ষের সাপেক্ষে। তাহলে 24 ঘন্টায় যদি 4 বার ঘুরে, তো এর কি বলা হয়েছে, কি দিনের দৈর্ঘ্য কি হয়, যে একবারে ও একবার কত ঘন্টায় ঘুরছে, তাহলে মানে এখান থেকে অ্যান্সার কত পেয়ে যাবো, 6। তাহলে একবার ঘুরবে হচ্ছে 6 ঘন্টায়। এটা পুরোপুরি ভাবে প্রমাণ করা যায়, বিভিন্ন রাশিমালা আছে, জড়তা, ভ্রামক, এই সমস্ত জিনিস দিয়ে, তোমাদের দরকার নেই আমি বলছি না, এটা জাস্ট এইভাবে একটু কল্পনা করো চোখের সামনে ছবি মতো, তাহলে দেখতে পাবে এটা। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 6 ঘন্টা। নেক্সট হচ্ছে, কোন গ্রহ থেকে নির্গত কোন বস্তুর মুক্তিবেগ নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভরশীল? আগের দিনে আমরা মুক্তিবেগ পড়েছিলাম, তো মুক্তিবেগের রাশিমালা দেখেছিলাম, কি ছিল সেটা, আর মনে থাকলে বলো, কালকেই পড়লাম।
মুক্তিবেগের রাশিমালাটা কি ছিল? এখানে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে অনেক কোশ্চেন অ্যাড করে দিয়েছে এক্সট্রা চ্যাপ্টারেরও। তো মুক্তিবেগ হচ্ছে কি √2gm/r। এইভাবে আমরা কিন্তু মুক্তিবেগ বের করতে পারবো। তো এক্ষেত্রে এমটা কি বলা হয়েছিল, যে গ্রহ থাকবে তার ভর, জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, আর আরটা হলো সেই গ্রহের ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে বলো? বস্তুর ভর হবে কি, আমরা আগের দিনই দেখেছিলাম, স্যার অপশন বি আর সি হবে। বস্তুর ভরের উপর নির্ভর করে না, গ্রহের ঘনত্বের উপর নির্ভর করবে না, তার ভরের উপর নির্ভর করবে এবং ব্যাসার্ধের উপর নির্ভর করবে। তাই এক্ষেত্রে কিন্তু দুটোই অপশন ঠিক হবে, অপশন বি আর অপশন সি। সূর্য বা নক্ষত্রে পদার্থ কোন অবস্থায় থাকে? পদার্থের চতুর্থ অবস্থা কি, সেটা প্লাজমা। কোন অবস্থায় পদার্থ নিচু থেকে উপরের দিকে প্রবাহিত হয়? কঠিন, তরল। এদের ক্ষেত্রে কি জানি, যে কঠিন সবসময় উঁচু থেকে নিচের দিকেই পড়ে, তরল উঁচু থেকে নিচুতেই প্রবাহিত হয়। তার মানে কি এই দুটো কিন্তু হবে না, বাদ। প্লাজমাও আর কিছু না, প্লাজমাও গরম, জাস্ট এক ধরনের লিকুইড, প্রচন্ড উষ্ণ, সেও কিন্তু উঁচু থেকে নিচুতেই প্রবাহিত হবে। এই অতি তরল কিন্তু কি হয়ে যায়, নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হয়। কিভাবে নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হবে? এই অতি তরল গুলোর কি থাকে, অতি তরল কাকে বলবো, যাদের সান্দ্রতা থাকে শূন্য। সান্দ্রতা কি থাকে, এদের শূন্য থাকে। এবারে দেখো সান্দ্রতা মানে কি বললাম, আমি অনেকটা ঘর্ষণের মতো বললাম সান্দ্রতা। তো এরকম যদি একটা পাত্র, এখানে ধরো তরল আছে, তো এই তরলটা যদি এই গা বেয়ে বেয়ে যদি উপরে ওঠার চেষ্টা করে, তো সান্দ্রতা ধর্ম কি করবে, একে আবার টেনে নিচে নামিয়ে দিবে। সেই জন্য নর্মাল তরল কিন্তু গা বেয়ে এইভাবে উপরে উঠতে পারে না। কিন্তু এবারে তোর সান্দ্রতা শূন্য আছে, এ যখন এবার উঠার চেষ্টা করবে, সান্দ্রতা যেহেতু শূন্য, কিন্তু নিচে নামতে পারবে না। সেই জন্য এরা কি দেখা যায়, এইভাবে গা বেয়ে বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। তো এটা নিচে থেকে উপরের দিকে হয়ে গেল না? সেই জন্য বলা হয় কি, যে অতি অতি তরলের ক্ষেত্রে পদার্থ নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হতে পারে। বোঝা গেল জায়গাটা? এটা হচ্ছে কি অতি তরল। যার অতি তরল তখনই বলবো যখন ওর সান্দ্রতা শূন্য হবে। কোনটি সৌরজগতের গঠন ও পরমাণুর গঠনের মধ্যে পার্থক্য? দেখো বেশিরভাগ স্থান, হ্যাঁ সেটাই হবে, বেশিরভাগ স্থান ফাঁকা। পরমাণুর ক্ষেত্রেও আমরা দেখেছিলাম পরমাণুবাদে বেশিরভাগ স্থান ফাঁকা। সৌরজগতের ক্ষেত্রেও একই ব্যাপার, যে সমস্ত গ্রহ নক্ষত্র জাস্ট ভেসে আছে বিশাল বড় একটা জায়গায়, তো ফাঁকাই থাকে। আকর্ষণ বল থাকে, যেমন সৌরজগতের ক্ষেত্রে আকর্ষণ বল, তার উপর সূত্র কি, একটা হচ্ছে কি কুলম্বের সূত্র, আর ওখানে কি সূত্র, একইভাবে কেন্দ্রীয় অবস্থান, যেমন সৌরজগতের কেন্দ্রীয় অবস্থানে সূর্য থাকছে, একইভাবে পরমাণুর কেন্দ্রীয় অবস্থানে নিউক্লিয়াস থাকছে, কিন্তু কক্ষপথের পরিবর্তন। সৌরজগতে এক গ্রহ কি করে, ওর কক্ষপথ থেকে ছেড়ে পৃথিবীর কক্ষপথে ঘুরতে ঘুরতে বুধের কক্ষপথে বা বৃহস্পতির কক্ষপথে চলে যায় না, এটা কিন্তু হতে পারে না। কিন্তু পরমাণুর ক্ষেত্রে আমরা দেখি ইলেকট্রন গুলো শক্তি কমিয়ে বাড়িয়ে কি করতে পারে, একটা থেকে আর একটাই চলে যেতে পারে। এই যদি এখানে ধরো প্রোটন নিউট্রন এরা আছে, এখানে ইলেকট্রন, এরা কি করে, শক্তি বাড়িয়ে কমিয়ে এই কক্ষপথ থেকে ওই কক্ষপথ বা এই কক্ষপথ থেকে এই কক্ষপথে ইলেকট্রন কিন্তু পরিবর্তন হতে পারে, যেটা সৌরজগতের ক্ষেত্রে গ্রহগুলোর ক্ষেত্রে সম্ভব নয়। তাই এই ক্ষেত্রে তাহলে অ্যান্সার হয়ে যাবে কক্ষপথের পরিবর্তন। সৌরজগতের ক্ষেত্রে সম্ভব নয়, কিন্তু পরমাণুর গঠন বা পরমাণুর ক্ষেত্রে কক্ষপথের পরিবর্তন সম্ভব। একটা ধাতু কল্পের উদাহরণ। আর্সেনিক।
ধাতুকল্প কি আর্সেনিক? হুম। ধাতুকল্প কাকে বলে? কাকে বলে ধাতুকল্প? স্যার অধাতু বা উপধাতু। অনেকগুলো ধাতু যখন থাকবে। হুম। ওই ধাতু অধাতুর মাঝামাঝি। পুরোপুরি ধাতুরও ধর্ম দেখাবে না, পুরোপুরি অধাতুরও ধর্ম দেখাবে, মানে ধাতু ও অধাতুর মাঝামাঝি, ওটাকে আমরা বলবো ধাতুকল্প। যেমন কে কে থাকে, অ্যামোনিয়া থাকে, সরি অ্যামোনিয়া বলছি, আর্সেনিক থাকে, এবং পরে আরো পড়বো আমরা। বোরন থাকে। হ্যাঁ। টেলুরিয়াম কি বলা হচ্ছে? টেলুরিয়াম। টেলুরিয়াম কি জিনিস? ধাতু কল্প। টেলুরিয়ামও একটা ধাতুকল্প। একটা মাটির পাত্রে জলে ঠান্ডা হওয়া কিসের উপর নির্ভর করে? তো জলে ঠান্ডা কখন হবে? যখন ওর ভিতরে যে বাতাস থাকবে তার উষ্ণতা কমবে, তার মধ্যে গতিটা কমবে, এবং কি হবে, আর্দ্রতা যখন কমবে, তখন কিন্তু ঠান্ডা হয়। তাহলে পুরো তিনটে বিষয়ের উপরেই নির্ভরশীল হয়। নর্মাল বায়ু যে বিষয়গুলোর উপর নির্ভর হয় ঠান্ডা গরম হওয়ার ক্ষেত্রে, এখানেও ঠিক একই কাজ করবে। কেন? কারণ ওই মাটির পাত্রে ওই যে ছিদ্র ছিদ্র থাকে ছোট ছোট, যেটা দেখা যায় না সাধারণত খালি চোখে। নেক্সট হচ্ছে 51 নম্বর, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়ার কারণ কি? আমরা উপরে পড়ে আসলাম। কারণ কারণে কি তৈরি হবে? ঝড় তৈরি হবে। নেক্সট কি বলছে? জলের 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে জলের আয়তন কি হবে? প্রথমে কমবে তারপরে বাড়বে। এদিকে ধরো যে উষ্ণতা, এইখানে হচ্ছে কি ঘনত্ব। তাহলে এক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস, এই জায়গাটা ধরো 4 ডিগ্রি সেলসিয়াস, এটা ধরো হচ্ছে ধরো 10 ডিগ্রি সেলসিয়াস। তো কি লক্ষ্য করা যায়? তো একদম যখন উষ্ণতা কম, তখন কি হয়ে যাবে? ঘনত্ব কি হয়? বেশি না কম থাকে? উষ্ণতা কম থাকলে ঘনত্ব কম থাকে। কম থাকে। এবার এরকম ধরো ঘনত্ব আছে, ঘনত্ব হতে কি হয়, এরকম 4 ডিগ্রি সেলসিয়াসে বাড়ে, তারপরে যে আবার উষ্ণতা হবে, তখন আস্তে আস্তে কি হয়, কমতে শুরু করে। এরকম ধরো কমতে শুরু করলো। তো এই জায়গাটায় কি দেখা যায়? ঘনত্ব কিন্তু সর্বাধিক হয়। এখানে কি হচ্ছে? ঘনত্ব সর্বাধিক। এবার ঘনত্ব সর্বাধিক হলে আয়তন কি হয়ে যাবে? সর্বনিম্ন। আয়তন সর্বনিম্ন, যেটা আমরা উপরে অলরেডি দেখে আসলাম একটা প্রশ্ন। আয়তন হয়ে যাবে কি? সর্বনিম্ন। মানে প্রথমে দেখো, এই যে প্রথমে কি হচ্ছে, এই যে বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে কমতে শুরু করলো, তার মানে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এটা কিসের কথা বলা হচ্ছে? ঘনত্ব বাড়ছে, তো আয়তনের কথা বলা হচ্ছে। তাহলে আয়তন, ঘনত্ব আস্তে আস্তে বাড়ছে, তার মানে আয়তন কি হয়ে যাবে? আয়তনের উল্টো হবে। আয়তন, ঘনত্ব আস্তে আস্তে বাড়ছে মানে আয়তন কি হবে? আস্তে আস্তে কমবে, তারপরে বাড়বে। তাহলে কোনটা হয়ে যাবে? প্রথমে কমে তারপরে বাড়ে, অপশন ডি। বোঝা গেল? হ্যাঁ স্যার। নিচের কোন পদার্থটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হয়? পারদে। পারদের স্ফুটনাঙ্ক কিন্তু সব থেকে বেশি হয়। এই জন্য একটা কারণ যে থার্মোমিটারে পারদ ইউজ করার, এটাও একটা কারণ যে তার স্ফুটনাঙ্ক বেশি থাকে বলে। নেক্সট হচ্ছে লোহার উপর 10টার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলে? কি বলে? গ্যালভানাইজেশন। বাকি কি জিনিসগুলো কি বলো? ইলেকট্রোপ্লেটিং কি জিনিস? তার বাংলাটা কি? ইলেকট্রোপ্লেটিং এর বাংলা তড়িৎ লেপন। আর আয়নাইজেশন মানে হচ্ছে কি? আয়নাইজেশন মানে হচ্ছে আয়নে ভেঙে যাওয়া, তাই তো? হ্যাঁ স্যার। হুম। নেক্সট দেখো, মরুভূমিতে মেঘ ঘনীভূত হয় না কেন? মেঘ ঘনীভূত হয় না মানে কি? জলীয় বাষ্পগুলো
পরস্পর একসাথে সংকুচিত হয়ে মিশে গিয়ে মেঘ তৈরি করে না, এরকমটা বলতে পারো। কেন? কারণ মরু অঞ্চলে কি থাকে? আর্দ্রতা কম থাকে। আর্দ্রতা কম থাকে, সেই জন্য। মরু অঞ্চলে নিম্নচাপ থাকতেই পারে, বায়ু গতিবেগ উচ্চ উচ্চ গতিবেগ, হ্যাঁ এটাও থাকে। কারণ ওই জন্য বিভিন্ন ধরনের বালি ঝড় থেকে শুরু করে বিভিন্ন রকমের ঝড় দেখা যায় মরুভূমিগুলোতে, তো এটাও থাকে। কিন্তু এই দুটো একই না, নিম্ন আর্দ্রতা হ্যাঁ, বিডি। দুটো অপশন একই আছে। তো এর ক্ষেত্রে কি হয়ে যায়, জলীয় বাষ্প কম থাকে প্রচুর মরুভূমিতে, যেহেতু জলের অভাব থাকার দরুন কিন্তু সেখানে কি হয়, আর্দ্রতাও কম থাকে। এবং এই কারণে কিন্তু মেঘ ঘনীভূত হতে পারে না। ঠিক যেমন ধরো শীতকালের ক্ষেত্রে আমরা যদি ভাবি, আমাদের এগুলোতে আর্দ্রতা কম থাকে, তো এই কারণটা আমরা শীতকালে এখানেও হতে পারে। নেক্সট হচ্ছে একটা স্প্রেয়ার কোন নীতিতে উপর কাজ করে। স্প্রেয়ার মানে যারা হচ্ছে এই যে স্প্রে করছে, তো স্প্রে কিরকম হয়, এরকম ধরো একটা পাইপ দিয়ে কিছু একটা স্প্রে হচ্ছে এইভাবে। স্যার এটা তো বার্নৌলি নীতির উপর কাজ করবে। বলছি, তো স্প্রে কিরকম হয়, এরকম এরকম করে চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ছে ধরো। তো এখানে কি হচ্ছে, কিছু দিয়ে তো একটা পাম্প করবে। যেমন ধরো চাষবাসের ক্ষেত্রে বীজ দেওয়ার যে মেশিন গুলো থাকে, কি হয়, হাতে হাতে পাম্প দিতে থাকে, হাতে হোক বিভিন্ন জায়গায় ধরো পায়ে হোক, বা এই পাম্প দিতে থাকে, দিয়ে এইভাবে স্প্রের মতো যে ছড়িয়ে পড়ে। অথবা বার্থডের সময় যে স্প্রে গুলো ইউজ করা হয়, প্রেস করলে তারপরে ছড়িয়ে পড়ছে। এই যে এক চাপটা দেখো, আমরা একটা নির্দিষ্ট জায়গায় চাপ প্রয়োগ করছি, এরকম জায়গায় চাপ প্রয়োগ করছি, সেই চাপটা কি হচ্ছে এখানে গিয়ে এরকম বিভিন্ন ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই নীতিটাকে আমরা কোন নীতি বলবো? বার্নৌলি। হুম? এইভাবে চাপ বিভিন্নভাবে ছড়িয়ে যাওয়াটাকে কি নীতি বলা হয়? পাস্কালে দেখে আসলাম না, সেই জন্য এটা হয়ে যাবে পাস্কাল। তাহলে স্প্রেয়ার হচ্ছে পাস্কাল নীতির উপর কাজ করবে। স্যার বোঝা গেল? তাহলে তো আমাদের বইতে বার্নৌলি আছে। বার্নৌলি আছে? হ্যাঁ, আপনার যে অপশনটা পাস্কাল আছে ওটা আমাদের হুম, বইতে বার্নৌলি আছে। ঠিক আছে, আমি দেখবো এটা পরে একবার। নেক্সট দেখো, কি বলছে যে যদি পৃথিবীর ব্যাস ও ভর বর্তমানে মানে দ্বিগুণ হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন কত হবে? তো তার জন্য আমাদের অভিকর্ষজ ত্বরণ দেখতে হবে। তো অভিকর্ষজ ত্বরণ জি মানে কি, G m/r² না? এটাই তো, উপরে আমরা লিখলাম একবার, এটাই লিখে নি। জি সমান কি, কোথায় ছিল যেন বললাম, যে এই যে Gm/r², G = Gm/r²। এবার এখান থেকে তাহলে দেখে বলো কি জিনিস ঘটবে। স্যার দ্বিগুণ হবে। স্যার অর্ধেক হবে। তো জিনিসগুলো বসাই আমরা এবারে, এখানে কি কি জিনিস ঘটছে। স্প্রেয়ার কোন নীতির উপর কাজ, নিচেরটা না, ব্যাস ও ভর বর্তমান মানে দ্বিগুণ হলো। তাহলে জি কত হচ্ছে আগে সেটা আমরা লক্ষ্য করি। ব্যাস যদি দ্বিগুণ হয়, তার মানে ব্যাসার্ধ দ্বিগুণ হবে এবং ভর বলছে দ্বিগুণ হবে, তার মানে এটা হয়ে যাবে G × 2m। আর এটা হয়ে যাবে দ্বিগুণ মানে 2r তার স্কোয়ার। এটাকে G1 লিখি, তাহলে আমরা পাচ্ছি কি 2Gm/4r²। তাহলে এটা হয়ে গেল নিচে 2, আর Gm/r² মানে হচ্ছে জি, তার মানে আমরা পেয়ে গেলাম কত, G/2। তাহলে কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে অর্ধেক হবে। প্রদীপের শুলতে সর্বদা তেলে সিক্ত থাকার কারণ কি? কৈশিকতা। কৈশিকতা। তাহলে এখানে ওই যে যে নলের মতো কাজটা, সেটা ওই প্রদীপের সলতেটা করে করে থাকে এখানে।
স্প্রেয়ারটা দুটোই হয়, হ্যাঁ, পাস্কাল এবং বার্নৌলি দুটোর ভিত্তিতেই কাজ করে। পাস্কাল আর বার্নৌলি, এক্ষেত্রে দেখো বার্নৌলি তো নেই, অপশন আছে কি? স্যার নেই। আপনার এটা কত সালের বই? দেখতে হবে, এটা আমি দেখিনি তো। আগের বই আছে, এটা হয়ে গেল 2-3 বছর। মানে অনেক পুরনো কি? অনেক পুরনো কি করে হয়? অনেক পুরনো তো তোমাদের শুরুই তো হলো 2-3 বছর থেকে, নার্সিং এর এই এক্সাম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট। নেক্সট কি বলছে দেখো, যে জলের ঘনত্ব সর্বাধিক হয় কখন হয়? অলরেডি এটা দেখে আসলাম আমরা, 4 ডিগ্রি উষ্ণতায়। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। ওজোন স্তর অবস্থিত স্ট্র্যাটোস্ফিয়ার, তাই তো? স্ট্র্যাটোস্ফিয়ার। একটা পিং পং বলকে বায়ুর মধ্যে একটা জলস্তম্ভের উপর রেখে দিলে এই সাম্যাবস্থাটি হবে। কি করবে? এরকম ধরো একটা স্তম্ভ, এখানে জল আছে, এই জায়গায় এরকম একটা বলকে যদি রেখে দেওয়া হয়, সুন্দর করে ও স্থির হয়ে বসে যায় না বলটা? পিং পং বল কোনটা? যেগুলো ওই যে ছোট ছোট বল রাবারের মতো লাফাতে থাকে সবসময়। তো এইভাবে যদি রেখে দেওয়া হয়, সুন্দর করে বসে যায়। আর ওর সাম্যাবস্থা তাহলে কি হবে বলো? ও তো আর নড়াচড়া করবে না, সেভাবে সুন্দর করে এই খাপে খাপে এইভাবে বসে যায়। সেই জন্য সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? সাম্যাবস্থা হয়ে যায় এর সুস্থির। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র? সিরিয়াস। 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 সিরিয়াস হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। ভরের নিত্যতার সূত্র কে আবিষ্কার করে? ল্যাভোইসিয়ে। ল্যাভোইস। ভরের নিত্যতার সূত্র কিন্তু ল্যাভোইসিয়র আবিষ্কার করে। নেক্সট, একটা লেড পেন্সিলে কত শতাংশ লেড থাকে? 0%। লেড পেন্সিল মানে আমরা যেগুলো নর্মালি যে পেন্সিল ইউজ করি সেগুলো, ওখানে কি থাকে? গ্রাফাইট আর হচ্ছে কাদামাটি, এই দুটোকে নিয়ে একটা তৈরি হয়, যেটা দিয়ে হচ্ছে পেন্সিলের লেড বা যেটাকে নিব বলো, সেটা তৈরি করা হয়। সেখানে কোনো কোনো রকমের লেড থাকে না, তার মানে লেড হবে কত? 0%। উডস মেটালে কোন ধাতু থাকে না? উডস মেটাল হচ্ছে একটা সংকর ধাতু, যার মধ্যে কি কি থাকে? বিসমাথ থাকে। একটা বিসমাথ থাকে, টিন থাকে, তাই তো? আর একটা টিন থাকে, হ্যাঁ। হুম। স্যার সীসা থাকে না। তাহলে উডস মেটাল কি? একটা হচ্ছে ধাতু সংকর, যার মধ্যে থাকে হচ্ছে বিসমাথ, সীসা, ক্যাডমিয়াম, আর টিন। তাহলে থাকছে নাকি? তামা। তাহলে উডস মেটাল হচ্ছে ধাতু সংকর, যে কিনা বিসমাথ, সীসা, ক্যাডমিয়াম, টিন এই চারটে ধাতুর দিয়ে তৈরি। নেক্সট হচ্ছে অ্যালকালি ধাতু। অ্যালকালি ধাতু মানে কি? অ্যালকালি ধাতু মানে হচ্ছে কি? ক্ষার ধাতু। বলো, ক্ষার ধাতু কত নম্বর গ্রুপে অবস্থিত? 1 নম্বর। আর 1 নম্বর গ্রুপ কোন ব্লকে অবস্থিত? এস ব্লকে। এস ব্লকে।
আচ্ছা, কে বলেন প্রথম যে পৃথিবী নিজেই একটা চুম্বক? গিলবার্ট। গিলবার্ট। তাহলে গিলবার্ট বলে কি পৃথিবী নিজেই একটা চুম্বক। কোনো বস্তু কণার মুক্তিবেগের মান, এগুলো আমাদের জেনে রাখতে হবে, কত? 11.2 কিলোমিটার পার 11.2। সেকেন্ড। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? তাহলে হচ্ছে কি, লোহায় মরচে পড়া হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সালফারের গলন, যা সালফারকে হিট দিচ্ছি গলন হচ্ছে, ওটা ওর ভৌত ধর্ম হবে, রাসায়নিক ভৌত পরিবর্তন, কোনো রাসায়নিক পরিবর্তন নয়। লোহায় মরচে পড়া হয়ে যাবে রাসায়নিক পরিবর্তন। কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ। আচ্ছা, কার্বনের বিভিন্ন রূপভেদ আছে, অর্থাৎ বিভিন্ন রূপে কার্বনকে পাওয়া যায়। আমরা কি এটা জৈব রসায়ন পড়ানোর সময় বলেছিলাম কার্বনের রূপভেদ? হীরা। তো কার্বনের বিভিন্ন রূপভেদ থাকে, যেমন ধরো হচ্ছে কয়লাও একটা কার্বনের, কয়লা বা কোক, যত হচ্ছে হীরা বা হীরক, গ্রাফাইট, এছাড়াও আরো অনেক আছে, বিভিন্ন নিয়তাকার অনিয়তাকার বিভিন্ন রূপভেদ দেখা যায়। তো এটা হচ্ছে হয় হীরা বা হীরক, যে কোনো একটা হবে, তো হীরক দিয়ে দিতে, হীরক। তাহলে এক্ষেত্রে সবচেয়ে কঠিন হচ্ছে কিন্তু হীরা। নিচের কোনটি সঠিকভাবে যুক্ত নয়? কম্পাঙ্ক, তার একক হচ্ছে কি হার্টজ। চাপ, তার একক হচ্ছে পাস্কল। কিন্তু তড়িৎ বিভব দেখো, তার একক, হ্যাঁ তড়িৎ বিভবের একক ভোল্ট, কিন্তু রেজিস্ট্যান্ট বলছে। তড়িৎ বিভব কি রেজিস্ট্যান্ট? রেজিস্ট্যান্ট মানে তো রোধ হয়ে গেল, সেই জন্য অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে ভুল। নিচের কোনটি রোমান পদ্ধতিতে সঠিকভাবে লেখা হয়নি? রোমান পদ্ধতি কি বলে, যে আই মানে বলা হয় কি 1, 5 মানে হচ্ছে কি, ভি মানে হচ্ছে 5, এক্স মানে বলা হয় 10। এবার এগুলো দিয়ে বিভিন্ন তৈরি করা হয়। তারপরে হচ্ছে এল মানে হচ্ছে 50, সি মানে হয় 100, তারপরে হচ্ছে ডি মানে হয় 500, আর হচ্ছে কি এম, এম মানে হয় 1000। তো এই বাকি সমস্ত কিছু দিয়ে কিন্তু রোমান নিউমেরালস গুলো তৈরি হয়। তো বলো এখানে কোনটা তাহলে ভুল আছে? অপশন 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 সি। দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে তাদের মাধ্যাকর্ষণ শক্তি কি হবে? মাধ্যাকর্ষণ শক্তির সূত্র কি হয়ে যাবে? তাহলে এক্ষেত্রে নর্মাল মাধ্যাকর্ষণ শক্তি কি হয়ে যাবে? এফ ইকুয়াল টু, ওটা লিখতে পারবো না? স্যার m1 m2/r²। হুম, একটা জি আসে যদিও, ধ্রুবক। তো এক্ষেত্রে দেখো, দুটা বস্তুর মধ্যে দূরত্ব যদি দ্বিগুণ করি তাহলে r/2 হয়ে যাবে। তো দূরত্ব যদি দ্বিগুণ করি তাহলে এটা কত হয়ে যাবে? r²/4। তার মানে এটা 4 গুণ হয়ে যাচ্ছে। মাধ্যাকর্ষণ শক্তি কি 4 গুণ হয়ে যাচ্ছে না? আচ্ছা, দূরত্ব দ্বিগুণ করছি, 1-4 হবে তো। দূরত্ব দ্বিগুণ করছি মানে তাহলে 2, তাহলে 4r² হয়ে যাবে। তাহলে দেখো 4 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তো এখানে অপশনটা ভুল আছে, 4 গুণও হচ্ছে না, এটা হচ্ছে কত 1/4 গুণ হচ্ছে, এটা হচ্ছে 1/4 গুণ। 1/4 ভাগ মানে তো 4 গুণ হয়ে গেল, তাহলে অপশন বি আর সি কিন্তু একই। তাই বলতে হতো কি 1/4 গুণ অথবা 4 ভাগ, যে কোনো একটা কিছু বলতে হতো। 1/4 ভাগ মানে হচ্ছে 4 গুণ। বোঝা গেল? এই কথাটা বোঝা গেল কেন ভুল বললাম? স্যার তাহলে তো আপনার মানে অপশন বি হতো। 4 গুণ হচ্ছে কি 4 ভাগ হচ্ছে তো, দেখো আগে যা ছিল তার থেকে 4 ভাগ হয়ে গেল, 4 দিয়ে ভাগ করছি। তো 4 দিয়ে ভাগ করা মানে কি, কোনো কিছুকে 4 দিয়ে ভাগ করা মানে কি, গুণ 1/4 লিখতে পারি নাকি ভগ্নাংশে উল্টে দিই না আমরা নিচে, এভাবে উল্টে দিই না গুণ ভাগ করার সময়? হ্যাঁ স্যার। সেই জন্যই আমি বললাম 4 ভাগ। আর এখানে যদি 1/4 ভাগ ধরি, তো 1/4 ভাগ মানে এরকম, তার মানে এটা হয়ে গেল গুণ 4। তো দেখো তো অপশন বি আর সি তো দুটো একই হয়ে গেল, সেই জন্য এটা 1/4 গুণ হতো। নেক্সট কি বলছে, যে উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে?
বার্নৌলি। বার্নৌলির নীতির উপর নির্ভর করে। আর এবং তার সাথে নিউটনের তৃতীয় গতি সূত্র ও রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এই নীতিগুলোর উপর নির্ভর করে। অ্যালুমিনিয়ামের একটা আকরিক বক্সাইট। বক্সাইট। ব্যারোমিটার কে আবিষ্কার করে? টরিসেলি। টরিসেলি, টরিসেলি বা টেরিসেলি। স্পিয়ার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? একই, তাহলে পাস্কাল। বার্নৌলি যদি থাকতো দুটোই একসাথে অ্যান্সার হতো, পাস্কাল ও বার্নৌলি। নেক্সট হচ্ছে রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলা কি? ভ্যালকানাইজেশন। কনডেনসেশন মানে কি? ঘনীভবন। পলিমারাইজেশন মানে কি? পলিমার তৈরি হয়। আর হাইড্রোজেনেশন মানে কি? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা। তাহলে রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলছে কি? ভ্যালকানাইজেশন। নেক্সট হচ্ছে কি? কিউপিলেটেশন। কিউপিলেটেশনের মধ্যে দেখো কপার বা কিউপ্রাস এরকম ওয়ার্ড লুকিয়েছে, যে কিউ এখান থেকে, তাহলে এখান থেকে আমরা কি বুঝে যাবো এটা কার নিষ্কাশনের জন্য হতে পারে? রূপা। সিইউপি দিয়ে কি থাকে? কিউ, কপার। কপারের মতো অনেকটা হচ্ছে না, কিউপিডি, কিউপ্রাস এগুলো সব কি? কপার। সেই জন্য হয়ে যাবে তামা। কপার মানেই তো তামা। তো এর নাম থেকে আমরা বলে দিতে পারবো এটা কি হয়ে যাবে? তামা। আচ্ছা, পিতলের উপাদান। পিতলের মধ্যে কি কি থাকে? তামা, তামা ও দস্তা। তামা 10টা। পিতলে থাকে হচ্ছে তামা ও দস্তা। কোনটা কত পরিমাণে থাকে? সত্তর এবং 30%। আর তামা থাকছে কত? 70%। আর দস্তা থাকছে কত? 30%। মনে হয়ে গেল তামা ও দস্তা। একটা বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় মেরুতে। মেরুতে। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? ডোলামাইট। ডলোমাইট। তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক না বলে আমরা ডলোমাইট। ডলোমাইট কার আকরিক? বা ডলোমাইট কোথায় গেল? এই যে ডলোমাইট। তাহলে ডলোমাইটটা কি জিনিস? ম্যাগনেসিয়ামের আকরিক। এই যে আমরা বুঝছি কি অ্যালুমিনিয়াম, বক্সাইট, ক্রায়োলাইট, গিপসাইট, ডাইসপার এরা হচ্ছে কি অ্যালুমিনিয়ামের আকরিক। কিন্তু হচ্ছে কি ছিল ওটা যেন? ডলোমাইট না? ডলোমাইট কার? ম্যাগনেসিয়ামে, তাই তো? এখানে যদি আমরা এগুলো পড়িনি, তো ডলোমাইট হচ্ছে কার? ম্যাগনেসিয়ামের আকরিক। আর বাকিগুলো হচ্ছে বক্সাইট, ক্রায়োলাইট, কেলসপার এরা হচ্ছে সবাই অ্যালুমিনিয়ামের আকরিক। নেক্সট হচ্ছে প্রেসারে দ্রুত রান্না হয় কেন? স্ফুটনাঙ্ক বৃদ্ধির জন্য। স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে। বৃদ্ধি করে কত হয়? 120। 100 থেকে বৃদ্ধি হয়ে হয়ে যায় কত? 130, সরি 120°C। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কার বহুরূপতা ধর্ম দেখা যায়? কি বললে? এটা বুঝতে পারলাম না। এটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হয়ে গেল। নেক্সট বলছে যে নিম্নলিখিত ধাতুগুলোর মধ্যে কার বহুরূপতা ধর্ম দেখা যায়? তো এখানে যাদের মেইনলি ধরো আইসোটোপ দেখা যাবে তাদের একটা বহুরূপতা ধর্ম দেখা যেতে পারে। এছাড়াও তো যেমন কার্বনের বহুরূপতা ধর্ম আছে। তো টিনের কিন্তু আমরা 10টা আইসোটোপ পাবো খুঁজে। তার মানে বিভিন্ন রূপে তাহলে টিনকে আমরা পাবো। সেই জন্য
টিন কিন্তু এক্ষেত্রে বহু রূপতা ধর্ম দেখাবে টিন। হ্যালোজেন গ্রুপের সব থেকে বেশি বিক্রিয়াকারী মৌলটির নাম কি হবে? কোশ্চেনটা অ্যাকচুয়ালি অক্সিজেন। ভুল আছে। এই কোশ্চেনটা কি করে, অক্সিজেনটা কি করে? স্যার অক্সিজেনই তো একমাত্র 17 নম্বর গ্রুপে থাকছে। অক্সিজেন 17 নম্বর, হ্যালোজেন অক্সিজেন থাকে 17তে? হ্যালোজেন তো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন ওরা থাকছে। ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আর অ্যাসিড। 17তে থাকছে অক্সিজেন, অক্সিজেন থাকে কত, 16তে। স্যার আসলে মানে বাকি অপশন ফ্লোরিন, গুলো এমনি করে বললাম আর কি। কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভুল আছে। এরকম কোশ্চেন, হ্যালোজেন গ্রুপের সব থেকে বেশি বিক্রিয়াকারী মৌলের নাম, সেটা হবে কি, ফ্লুরিন হবে। অপশন নেই, সেটা কি হয়ে যাবে, এর অ্যান্সার হবে কি, ফ্লুরিন। আর বাকি যারা আছে কেউই তো হ্যালোজেনই না, তাহলে অপশন কি করে হয়? বলছে হ্যালোজেন গ্রুপের সব থেকে বেশি বিক্রিয়াকারী মৌলের নাম, এখানে কেউই তো নেই হ্যালোজেন। অ্যান্সার হবে কি, এর ফ্লুরিন হবে। সবগুলো অপশনই ভুল আছে। এবারে যদি বলতো যে হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর সাথে নিচের কোন মৌলটি বেশি বিক্রিয়া করে, তাহলে তখন কি অ্যান্সার হতো বলতো? তো হ্যালোজেন গ্রুপের সর্ববিষ্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? 7টি। 7টি থাকে। এই ক্ষেত্রে তাহলে ওর কিন্তু আর একটা ইলেকট্রন দরকার। এই 4টের মধ্যে কার কাছ থেকে খুব সহজে ও একটা ইলেকট্রন পেয়ে যাবে? হাইড্রোজেন কটা থাকে? একটা থাকে না? খুব সুন্দরভাবে ও কি করবে, হাইড্রোজেনের সাথে একটা ইলেকট্রন নিয়ে ও একটা ইলেকট্রন জোড় গঠন করে একটা যৌগ গঠন করে নেবে, বিক্রিয়া করবে। সেই জন্য এটা কিন্তু হাইড্রোজেন হতে পারতো। যদি বলতো যে হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর সাথে নিচের কোন মৌলটি বেশি বিক্রিয়া করে, তখন অ্যান্সার হতো কি, হাইড্রোজেন। তাহলে কোশ্চেনটা চেঞ্জ করতে হতো। আর আমরা যদি কোশ্চেন চেঞ্জ না করি, তাহলে এর অ্যান্সার হবে কি, হাইড্রোজেন গ্রুপের সব থেকে বেশি বিক্রিয়াকারী মৌলের নাম তখন হবে কি, ফ্লুরিন। নিম্নোক্ত কোনটি একটা ধাতুকল্পের উদাহরণ? কি হবে ধাতুকল্প? জিঙ্ক উদাহরণ নয় নাকি? বলেছে স্যার। স্যার নয় স্যার। ও নয় বলেছে। আর্সেনিক, আর্সেনিক হচ্ছে কি, ধাতুকল্প। অ্যান্টিমনি ধাতুকল্প, টিন হচ্ছে ধাতুকল্প। তার মানে অ্যান্সার হয়ে যাবে কি, 10টা, জিঙ্ক। কি বলছে, গান মেটাল, গান মেটালে কোন ধাতু থাকে না? গান মেটাল কি? গান মেটাল হচ্ছে একটা সংকর ধাতু বা ধাতু সংকর। কি কি থাকে এই গান মেটালের মধ্যে? কপার বা তামা থাকে, টিন থাকে, আর হচ্ছে জিঙ্ক বা দস্তা থাকে। এই 3টে জিনিস নিয়ে হচ্ছে গান মেটাল তৈরি করা হয়। তাহলে বাকি কে থাকলো? এখানে জিঙ্ক আছে, টিন আছে, তামা আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কে, ক্রোমিয়াম, Cr। সোনার সঙ্গে সামান্য পরিমাণে তামা বা রূপো যোগ করা হয় কি জন্য? ওগুলোকে কি বলে ক্ষেত্রে? সিন্থেসিসের খাদ। জন্য। সোনার খাদ বলা হয়। তো ক্ষেত্রে কি হয়, সোনা যেহেতু খুবই নমনীয় একটা ধাতু, ওর সাথে যদি আমরা কিছু যদি অ্যাড না করি, খুব সহজেই যে অলংকার গুলো তৈরি করা হবে খুব সহজেই মুচড়ে ওদের ভেঙে দেওয়া যেতে পারে, বা তাদের আকার গুলো পরিবর্তন করে দেওয়া হতে পারে। সেই জন্য সোনার সঙ্গে কি ইউজ করা হয়, এগুলো ইউজ করা হয় কঠিন করার জন্য।
শনির উপগ্রহ। স্যার শনির টাইটান হচ্ছে কি একটা হচ্ছে ওই যে জলজাহাজেরও নাম, তো ওগুলো তো পরে, জলজাহাজেরও নাম আছে তো। হ্যাঁ ওটা তো পরে এসছে। তার আগে কি ছিল, আগে থেকে কি ছিল, শনি গ্রহের শনির এবং শুধু শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্রই না, সব থেকে বড় উপগ্রহ হচ্ছে কি, সব থেকে বড় উপগ্রহের নাম কি? বৃহস্পতির উপগ্রহ আছে, বলো। স্যার 67টি আছে। আর সব থেকে বেশি আছে, আর সবচেয়ে বড় গ্রহের নাম কি হবে? স্যার গ্রহ বললে তো বৃহস্পতি। সরি, গ্রহ বললে তো বৃহস্পতি, আমি কি বলতে চাইছি উপগ্রহ। উপগ্রহ স্যার টাইটানই হবে। হুম। সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে বৃহস্পতির, গ্যানিমিড। বড় উপগ্রহ স্যার হচ্ছে টাইটান কি? বলেছি। সর্ববৃহৎ চন্দ্র মানে কি? চন্দ্র মানে হচ্ছে চন্দ্র, আমাদের চন্দ্র মানে আমাদের ক্ষেত্রে চাঁদ, ও আমাদের ক্ষেত্রে কি চন্দ্র, উপগ্রহ না? তো চন্দ্র মানে উপগ্রহ, মানে ও হচ্ছে শনির চাঁদ, মানে শনির উপগ্রহ। তো শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র হচ্ছে টাইটান। কিভাবে সবচেয়ে বড় উপগ্রহ বা সবচেয়ে বড় চাঁদ হচ্ছে কি? সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে গ্যানিমিড, বৃহস্পতির উপগ্রহ। আচ্ছা, কোন তরলের পৃষ্ঠটান পরিমাপের এসা একক কি হয়ে যায়? তো তরলের নিউটন পার মিটার। নিউটন পার বর্গ মিটার। তরলের পৃষ্ঠটান সমান হচ্ছে কি? বল বাই দৈর্ঘ্য। বল বাই দৈর্ঘ্য। নিউটন বাই মিটার। তো বল মানে হচ্ছে নিউটন, দৈর্ঘ্য মানে পার লিটার, তা হয়ে যাবে কি নিউটন পার মিটার। যে প্রক্রিয়ায় খনিজ পদার্থকে বায়ুর উপস্থিতিতে প্রচন্ডভাবে উত্তপ্ত করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি ক্যালসিনেশন। তো ওই যে ধরো ক্যালসিনেশন মানে কি, যে ওর হচ্ছে নিম্ন গলনাঙ্কে রেখে তাপ দেওয়া। নিম্ন গলনাঙ্কে রেখে তাপ দেওয়া হচ্ছে কি ক্যালসিনেশন। তো দেখো যে কোনো কিছু ধরো আছে জল, জলকে যদি আমরা ধরি, তো জলের গলনাঙ্ক কত? স্যার বরফ গলনের। অ্যাকচুয়ালি হ্যাঁ, বরফ গলনের ক্ষেত্রে বরফ আশি বরফ একশো বরফ পার্সেন্ট। বরফ গলনের তাপ তো এই কি, তো এক্ষেত্রে কি হয়ে যায় যে ধরো কোনো পদার্থের যে গলনাঙ্ক হয়, তো তা ও জানি যে আমরা যে এরকম একটা টেম্পারেচারে, একটা কিছু টেম্পারেচারে ও বলতে শুরু করে। তো সেই টেম্পারেচারে আমরা না দিয়ে তার থেকে কম টেম্পারেচার দেবো, তাপ দেবো, এবং বেশিক্ষণ ধরে তাপ দিতেই থাকবো। তাহলে ও বেশি গরম হয়ে যাবে, অথচ ওর উষ্ণতা কিন্তু বেশি বেড়ে যাবে না, বেড়ে গিয়ে ওর গলনাঙ্কে পৌঁছে যাবে না, যাতে করে ও কঠিন পদার্থ যদি থাকে ও যাতে গলে যায়, সেই জিনিসটা হয় না। এবং এই সমস্ত জিনিসগুলো ইউজ করা হয় কি ধাতু বিদ্যায়, এবং এই একই প্রসেসটা কাজে লাগানো হয় কামারের দোকানগুলোতে, এই যে বিভিন্ন লোহার জিনিসপত্র তৈরির ক্ষেত্রে, যে নিম্ন গলনাঙ্কে রেখে তাপ দিতেই থাকে অনেকক্ষণ ধরে। তো এই প্রসেসটাকে বলা কি ক্যালসিনেশন, ধাতব বিদ্যায় কাজে লাগে। নেক্সট, যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়? হাইড্রোমিটার। হাইড্রোমিটার। আচ্ছা, হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হয়? তো দেখি প্রথমটা কি? আর্দ্রতা। আর্দ্রতা।
হাইগ্রোমিটার দিয়ে হচ্ছে কি কার আর্দ্রতা, নর্মালি যে কোনো আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা। আর্দ্রতা। নেক্সট হচ্ছে টেনসিমিটার। টেনসিমিটার দিয়ে কি মাপা হয়? টেনসিমিটার দেখো, টেনশন টান, সেখান থেকে চলে আসবে কি পৃষ্ঠ টান। তো পৃষ্ঠ টান পরিমাপ করা হয় টেনসিমিটার দিয়ে। আর একটা হচ্ছে কি ফ্যাডোমিটার। জলের গভীরতা মাপা। জলের গভীরতা মাপ। জলের গভীরতা পরিমাপ করা হয় কি ফ্যাডোমিটার দিয়ে। নেক্সট, নিচের কোনটি ধাতু ও অধাতু উভয়ের মতো আচরণ করে? তার মানে কি ধাতু কল্প। বোরন। এক্ষেত্রে ধাতু কল্পকে বোরন। স্যার ধাতু কল্পকে চেনার কি কোনো উপায় আছে? ধাতু চেনার উপায় কি? স্যার ধাতুর এক কিছু থেকে তিন নর্মাল, থাকবে। সেগুলো আছে হ্যাঁ সেগুলো দেখি। আর এমনি নর্মালি ভৌত ভাবে চকচকে হয়, তারপরে হচ্ছে শক্ত হয়, এগুলোকে ধাতু বলি। যেগুলো একটু চকচকে হয় না, এ হয় না, অধাতু। এগুলো আমি যখন তোমাদের পড়াই ওখানে ধাতু অধাতুর বৈশিষ্ট্য কিছু লেখানো হয়েছিল। এমনি সেইভাবে আমরা ধাতু আর অধাতু তো কোনো পর্যায়বৃত্ত ধর্ম না, যে আমরা পর্যায়ের সামনে দেখে বলে দিতে পারবো যে এত থেকে এত এগুলো ধাতুই হবে অধাতু। যদিও ধাতু যেমন আমরা বলে দিতে পারি যে মোটামুটি ম্যাক্সিমাম ধাতু 1 থেকে 3 নম্বর গ্রুপে থাকে। শুধু কি 1 থেকে 3-এ থাকে? তারপরেও আমরা কিছু কিছু ধাতু দেখেছি যে 1 থেকে 3-এ না থেকে অন্য গ্রুপে থাকছে। ম্যাক্সিমাম ধাতুগুলো 1 থেকে 3-এ আমরা ধরে নিই। তো পর্যায়বৃত্ত ধর্ম না থাকার কারণে আমরা বলতে পারবো না যে হ্যাঁ পর্যায় সারণীর এই পর্যায়ে থাকবে বা এই গ্রুপে থাকবে, সেটা কিন্তু বলা যায় না। এগুলো সমস্ত ধাতু অধাতু বলা হয় তাদের ভৌত ধর্ম দেখে এবং তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বলতে পারবো। আর যখন দেখবো দুটোই বৈশিষ্ট্য দেখাচ্ছে, ধাতু দেখাচ্ছে অধাতু দেখাচ্ছে, তখনই আমরা তাকে বলি ধাতু কল্প। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট কি বলছে যে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা হালকা? হালকা মানে কি হবে? তার পারমাণবিক ভর কম থাকবে। তো এক্ষেত্রে পারমাণবিক ভর কম কার? লিথিয়াম। লিথিয়াম। একদম শুরুর দিকে। অ্যামালগাম মানে কি? পারদ সংকর। অ্যামালগাম মানে পারদ সংকর। কোনটা আসছে সংকর ধাতু বা ধাতু সংকর? কে? সোনা, জিঙ্ক, টিন, ব্রোঞ্জ। ব্রোঞ্জ কার 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 সংকর ধাতু ব্রোঞ্জ? টিন আর তিন ও সীসা। ব্রোঞ্জ পড়িনি আমরা? স্যার তামা ও টিন হবে কি? তবে টিন থাকে, তামায় হবে না। হুম, স্যার তামা আর টিন। ব্রোঞ্জ, তামা, টিন। ম্যাগনেসিয়ামের উৎস নিচের কোনটা? মানে কোনটাতে অর্থাৎ ম্যাগনেসিয়ামের আকরিক কোনটা এক্ষেত্রে? একটা তো আমরা উপরে ম্যাগনেসিয়ামের আকরিক একটা পড়েছিলাম, কি ছিল জানো? ডলোমাইট না? হ্যাঁ। আরেকটা এখানে বলো কি হবে? গিপসাইট। গিপসাইট তো আমাদের জানার মধ্যে একটা স্যার কি হয়ে যাবে এটা? কার্নালাইট হবে মনে হচ্ছে। কার্নালাইট। গিপসাইট, ডাসপার, অ্যালুনাইট, দেখো এগুলো সব দেওয়াই ছিল মনে হয়। এগুলো গিপসাইট লোহার মধ্যে পাবে, অর্গানিক। এই যে গিপসাইট কার? অ্যালুমিনিয়ামের। তারপর আর ওখানে কি দেওয়া আছে? ডায়াসপার মনে হয় দেওয়া ছিল না?
ডায়াস্পার, ক্রায়োলাইট, এগুলো সব হচ্ছে কি অ্যালুমিনিয়ামে। অ্যালুনাইট, অ্যালুমিনিয়ামে। তাহলে কার্নালাইট হয়ে যাবে হচ্ছে ম্যাগনেসিয়ামের। নেক্সট হচ্ছে মহাবিশ্বে সবচেয়ে বেশি যে মৌলটি আছে, এটা সব থেকে হাইড্রোজেন। বেশি কে আছে? হাইড্রোজেন। ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষীয় ত্বরণের মান কি হয়? কমে যায়। উঁচুতে গেলে অভিকর্ষীয় ত্বরণ, ভূপৃষ্ঠ থেকে আরো উঁচুতে যাব, তাহলে কি হয়ে যাবে? এই হচ্ছে কেন্দ্র, এই হচ্ছে ভূপৃষ্ঠ, এর থেকে ধরো আরো উঁচুতে যাব, তাহলে তো ব্যাসার্ধ কমবে। ব্যাসার্ধ কমতে গেলে কি হয়ে যাবে? অভিকর্ষীয় ত্বরণ বেড়ে যাবে। তো উঁচুতে পাহাড় পর্বতে গেলে কি হয়ে যায়? ওজন আরো বেড়ে যায়, অভিকর্ষীয় ত্বরণ বেড়ে যায়। কোন বিজ্ঞানী সর্বপ্রথম হীরক বেড়ে প্রস্তুত? যাবে কি করে? আমাদের পৃথিবী পৃষ্ঠে এসে যেটা সর্বোচ্চ হবে, হুম, তাহলে পৃথিবী পৃষ্ঠের থেকে ওপরে গেলে তো কমে যাবে। ভূপৃষ্ঠ তো আর সর্বোচ্চ না। পৃথিবী নিচের দিকে এবার ওর গেলে থেকে বাড়বে। দেখো, এখন যদি আমি এটাকে 3D আঁকতে পারতাম তাহলে হতো। এইভাবে উঁচুতে যাচ্ছে আস্তে আস্তে, উঁচুতে যত যাবে মেরু অঞ্চলের দিকে যাব না আমরা, ভূপৃষ্ঠ থেকে উঁচুর দিকে গেলে। আমাদের ক্ষেত্রে ধরো ভূপৃষ্ঠ যেটা আছে, এর থেকে যদি আমরা যত আস্তে আস্তে উঁচুর দিকে যাব, পাহাড় পর্বত ওই সমস্ত এরিয়া যাব, মেরু অঞ্চলের দিকে যেতে থাকবো, তো ওই ক্ষেত্রে কি হয়ে যায়? ত্বরণের মান কিন্তু বাড়তে থাকে। এগুলো আমি শুরুতেই বলেছিলাম তোমাদের। এইভাবে এই যে ছবিটা যেভাবে আমি দেখালাম এইভাবে ভাবো, তাহলে বুঝতে পারবে। এটা তো হচ্ছে আমি 2D আঁকছি, কিন্তু এটাকে 3D ভাবতে হবে, তাহলে বোঝা যাবে। নেক্সট হচ্ছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম হীরা প্রস্তুত করে? হচ্ছে ময়সা। নিম্নলিখিত মধ্যে কোনটি উত্তেজনা বর্ধক নয়? অর্থাৎ যেটা খেলে কি উত্তেজনা হয় না, যেটা হচ্ছে ক্যাফাইন। হবে না, ক্যাফাইনে হয় উত্তেজনা। কি হয়? হয় ক্যাফাইনের ক্ষেত্রে, কোকেনের ক্ষেত্রে হয়। এবার হচ্ছে স্যার ওটা গুগলে এটা দেখাচ্ছে কমে যায়। কোনটায়? ওই যে কোকেনে? ভূপৃষ্ঠ থেকে। না হ্যাঁ, স্যার, অভিকর্ষজয়ের মান। ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষীয় ত্বরণের মান কমে যায় দেখাচ্ছে। হ্যাঁ স্যার, কমেই যাবে। জি এর মান হচ্ছে কমবে। নেক্সট হচ্ছে কি, দেখো এখানে এই যে এটা ছিল হচ্ছে বারবিটিউরেটস। এই বারবিটিউরেটস হচ্ছে একটা ওষুধ। সেটা তো এটা হচ্ছে ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ বা উত্তেজনা বর্ধক ওষুধ। ঘুমের ওষুধ ঠিক না, ঘুমের ওষুধ উত্তেজনা বর্ধক ওষুধ হচ্ছে বারবিকিউরটা এগুলো ঘুমের ওষুধ। বারবিটিউরেটস। হ্যাঁ, এবার নেক্সট হচ্ছে কি এটা কি আছে? এটাও এক ধরনেরই ওষুধ, অ্যাম্ফিটেমাইন্স বা অ্যামফেটামাইন্স। এভাবে অ্যামফিটামাইন্স। এটা হচ্ছে এই বিভিন্ন নার্ভের প্রবলেমের জন্য এই ওষুধগুলো। তো এ হচ্ছে কিন্তু উত্তেজনাবর্ধক থাকে না এর মধ্যে। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি অ্যামফেটামাইন্স। একটা নলের দুই মুখ নির্বদ্ধভাবে বন্ধ করা হলে আবদ্ধ বাতাসের চাপ কি হবে? বাতাসের চাপ কিন্তু কোনো চেঞ্জ হবে না, একই থেকে যাবে, বায়ুমণ্ডলের চাপ সমান থাকবে। সে নেক্সট গ্যালেনা। গ্যালেনা কারা করি? কপার, জিঙ্ক, এগুলো তো মোটামুটি পেয়েছি। গ্যালেনা হচ্ছে কার? মনে রাখতে হবে আমাদের কি, গ্যালেনা হচ্ছে লেডের আকরিক। এগুলো সাধারণত অত আসবে না আমাদের, মেইনলি অ্যালুমিনিয়াম, আয়রন, এই যে কটা ওগুলো পড়েছি ওই কটা, আর টুকটাক ওই ম্যাগনেসিয়াম থেকে পেতে পারো। এত এগুলো দিবে না, জেনে রাখো। তাও গ্যালেনা হচ্ছে কি লেডের আকরিক। বেলুন, বেলুন কে আবিষ্কার করে? মন্টোগলফিয়ার, মনে হয় না? হ্যাঁ স্যার। মন্টোগলফিয়ার, হ্যাঁ। নেক্সট হচ্ছে বিশুদ্ধ লোহার রং। লোহা মানে আমাদের মনে হচ্ছে,
লোহা মানে আমাদের মনে হতে পারে লাল হবে, কিন্তু না, বিশুদ্ধ লোহার রং কি হয়, সাদা। যে সেই জন্য লোহা তৈরি বিভিন্ন জিনিস দেখবে কি হয়, ধূসর কালারের হয়। তো ওই যে বিশুদ্ধ লোহার রং হয় ধূসর সাদা। সেম কোয়েশ্চেন, লেড পেন্সিল, লেড পেন্সিলে কত শতাংশ লেড থাকে, 0%। এবং অ্যালকালি ধাতু মানে হচ্ছে ক্ষার ধাতু, ওটা থাকে এস ব্লকে। আমাদের এই এমসিকিউ করার উদ্দেশ্যই হলো কি, এর মধ্যে যে টপিক গুলো থাকবে সেগুলো যাতে কভার হয়। তো তোমাদের কাজ হচ্ছে কিন্তু পড়ে কোনো কনসেপচুয়াল কোনো ডাউট থাকলে সেগুলো আমাকে জিজ্ঞেস করা। যাই হোক, কেউ বলছো না, ওই জন্য আমি আর প্রশ্ন প্রত্যেকে যেগুলো পাচ্ছি বা হচ্ছে সেগুলোই বলছি। হ্যাঁ, তো যে চ্যাপ্টার হবে কোনো ডাউট থাকলে সেগুলো নোট করে রাখবে। ঠিক আছে, আজকে এতটাই থাক, নেক্সট চ্যাপ্টার আমি জানিয়ে দেবো কি হবে।